ম্যাম, কি করছেন? এভাবে খাটের উপরে ফেলে দিলেন কেন? দেখেন ম্যাম, আপনার লক্ষণ একদম আমার ভালো লাগছে না। আমার কাছে আসবেন না বলে দিলাম। আসবো, 100 বার আসবো। কি করবি তুই? ম্যাম, ভালো হচ্ছে না কিন্তু। আমি আপুকে সব বলে দিব। তোর বোনকে আমি সেদিনের ভিডিও দেখিয়ে দেব তুই আমার সাথে কি কি করছস। ওটাই তো এডিট করা ভিডিও। আমি তো আপনার সাথে কিছু করি নাই। সেটাই তুমি জানো আর আমি জানি, আর কেউ তো জানে না। ম্যাম, আমার সাথে কেন এমন করছেন? আমার সাথে তো অনেক ছেলেরা পড়ে। ওদের সাথে গিয়ে করেন। আমার সাথে প্লিজ এমন করবেন না। ভালোবাসি আমি তোমাকে, তোমাকে ভালোবাসি। ওদেরকে কি ভালোবাসি যে আমি ওদের সাথে রোম্যান্স করব? দেখেন ম্যাম, এইগুলো কিন্তু পাপ। বিয়ের আগে এসব করা লাগে না। প্লিজ ম্যাম, আমাকে যেতে দেন। তাহলে চল, আমাকে বিয়ে করে নিবি। করবি আমাকে বিয়ে? কখনোই না। আমি এখনো ছোট। আর বিয়ে করলে বউকে খাওয়াবো কি? আমি তো আপু দুলাভাইয়ের ঘাড়ে বসে খাই। আমাকে তো দুলাভাই সহ্য করতে পারে না। তার উপরে আবার আপনাকে বিয়ে করলে আমাকে মেরে ফেলবে। এক কাজ কর, আমাকে বিয়ে কর। কাউকে বলবো না। তোর পড়াশোনা শেষ হইলে সবাইকে জানাবো। আর তোর যত খরচ আছে সব আমি দিব। আগে আমার উপর থেকে ওঠেন আর হাত ছাড়েন। না, ছাড়বো না। আগে বল, আমার প্রস্তাবে রাজি? না বিয়ে করলে জামাই বউকে খাওয়া। আমি কেন বউয়ের টাকায় চলবো? দেখ, তুই এতিম। আর আমার বাবা মা থাকতেও আমার কেউ নেই। দুইজন ধরতে গেলে এতিম। তাহলে আমরা দুইজন কিন্তু নিজেদের কষ্ট বুঝতে পারবো। তাই আমার বিয়ে করে নেওয়া ভালো হবে। তাই আমাদের বিয়ে করে নেওয়া ভালো হবে। এক, তোর বউ থাকলেও বাহিরের কোনো মেয়েদের দিকে তাকাতে হবে না। আর একটা মেয়ে পটানো কিন্তু সহজ কথা না। সেখানে আমাকে বিয়ে করলে তোর যা ইচ্ছা আমার সাথে করতে পারবি। তোর পাপ হবে না, আমারও না। আমার কথা কি বুঝতে পারছিস? হুম, কিন্তু আপু দুলাভাই জানলে তো আমাকে মেরে ফেলবে। আর আপনি তো আপুর ফ্রেন্ড, এসব জানলে অনেক রেগে যাবে। হ্যাঁ। ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। আচ্ছা, সত্যি করে বল তো, তোর কি আমাকে ভালো লাগে না? সত্যি করে বলবি। হ্যাঁ, ভালো লাগে। আপনি দেখতে অনেক সুন্দর। সব ছেলেরা আপনার জন্য দিওয়ানা। বাট আমি আপনাকে বড় আপু হিসেবে দেখেছি, কারণ আপনি আপুর ফ্রেন্ড। বিয়ের পর আমাকে বউ হিসেবে দেখবি। চল, আজকে বিয়েটা করি। সাক্ষী হিসেবে আমার দুইটা ফ্রেন্ড আর কাজিন আছে। না, আমি করব না। আমার অনেক ভয় করছে। ওকে, তাহলে আমি আমার চাহিদা মেটাবো বিয়ে ছাড়াই। আয়নের ঠোঁটে কিস করলে আয়ন যেন বরফ হয়ে গেল। আয়ন চোখ বড় বড় করে ফেলল। তিশা আয়নের শার্ট প্যান্ট খুলতে যাবে। আয়ন সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। আমি এইসব করব না, মানে করব না। আমি জাহান্নামে যেতে চাই না। তাহলে আমাকে বিয়ে কর। আর না হয় আমার সাথে এসব করা লাগবে। আর কোনোটা না মানলে আমি ভিডিওগুলো তোর বোন, বোনের জামাই, এমনকি দরকার হলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। আপনি কি আমার সাথে এমন কাজ করে ঠিক করছেন? আচ্ছা, তুই আমাকে কেন বুঝতে পারছিস না? আমি তোকে ভালোবাসি। আমি চাই তুই শুধু আমার হবি, আর কারো না। তোর কথাবার্তা, হাঁটা চলা, তো সব কিছু আমাকে মুগ্ধ করে দেয়। আমি যত তোকে দেখি ততই মন চায় সারাক্ষণ শুধু তোকে দেখি। আর আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমি আপনার জুনিয়র, আপনার ছাত্র। আপনি কিভাবে মনের ভিতরে এসব নিয়ে আসতে পারেন? আমি প্রথম প্রথম নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমি তোকে ছোট ভাই হিসেবে দেখার চেষ্টা করেছি। আমি জানি না কিভাবে তোকে আমি এত ভালোবেসে ফেলেছি। আমি সত্যিই জানি না। তোকে এক নজর না দেখলে আমার ভেতরে যেন ঝড় উঠে যায়। তুই দেখোস না, আমার কলেজ ছুটি থাকলে আমি তোদের বাসায় চলে যাই শুধুমাত্র তোকে দেখার জন্য। একটা মানুষ একজনকে এত ভালোবাসতে পারে? আমাকে তো আমার বোন মাঝে মাঝে সহ্য করতে পারে না। আর আপনি কি না আমাকে এত ভালোবাসেন? আমার কেন জানি এইসব বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস হওয়া লাগবে না, চল বিয়ে করে ফেলি। ওয়েট, আমার কাজিন ফ্রেন্ডদের বলছি। তিশা কল দিতে নিলে আয়ান আস্তে আস্তে খাট থেকে উঠে চলে যেতে নিবে। সাথে সাথে তিশা শার্ট খামচি দিয়ে ধরে রাগী লোক নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? দেখ, তুই যদি এখন এখান থেকে পালাস, আমাকে বিয়ে যদি না করস, তাহলে আমি এই ভিডিও সব পাঠিয়ে দেব। আমার কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। প্লিজ এমন করবেন না। আমি বিয়ে করতে পারবো না, কেন বুঝতে পারছেন না? আপনি আমার বড় আপুর মতো, তার উপরে শিক্ষিকা। ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। তিশা আয়নকে ধরে রেখে ফোনে কথা বলতে লাগলো। বলা শেষ হলে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন কান্না করছে। তিশা আয়নকে বলল,
কলেজে উঠছস, তারপর এইভাবে কান্না করতে লজ্জা করে না? তুই কি মেয়ে নাকি রে? আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পারছি। আমি কেন তোকে মারবো? আমি তো তোকে অনেক আদরে রাখবো। মেরে ফেলার জন্য এমন করছেন? আপু, ভাইয়া জানলে আমাকে জীবনেও আস্ত রাখবে না, আমাকে মেরে কেটে কুচি কুচি করে ফেলবে। বললেই হলো নাকি আমার স্বামীর উপরে হাত তুলবে, আমি তার হাত ভেঙে ফেলবো। দেখি আমার বাবুটা কান্না করে না। তিশা আয়নের চোখ মুছে দিয়ে বলল। জান, আমি রেডি হয়ে নেই। জান, দেখো তো কোন শাড়িটা পরবো। আয়ন কোনো কিছু না বললেই তিশা লাল খয়েরি একটা শাড়ি নিয়ে পরতে যাবে। আয়ন লজ্জায় পিছনে ঘুরে তাকালো। তিশা শাড়ি পরে রেডি হয়ে নিল। আয়নকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেল। তিশা ওর একটা ফ্রেন্ডের বাসায় আয়নকে নিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলল। তিশা, এইটা তো তোর ফ্রেন্ডদের ভাই। এই পিচ্চিকে বিয়ে করবি? এইসব কথা রাখতো। সব রেডি তো? হ্যাঁ, সব রেডি। দুইজনেই রুমে যাও। তিশা আয়নকে ধরে নিয়ে গেল। আয়ন বারবার আকুতি মিনতি করতে লাগলো। তিশা কোনো কথা না শুনে রুমে গিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলল। দুজনে বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে টাকা দিয়ে বিদায় করে দিল। রাইসা বলল। এই ছেলে 18 হয়নি, দুধের বাচ্চা, আর তাকে তুই বিয়ে করলি? আমি দুধের বাচ্চা না, 5 দিন পর 18 পড়বে আমার। তোদের ওর বয়স নিয়ে ভাবা লাগবে না। ভাই সিরিয়াসলি, তোর মাথায় সমস্যা আছে? তোর বয়স কত আর ওর কত? মাথা তোর একদম গেছে। বড় আপু জানলে কি যে হবে আল্লাহ জানে। আমি কাউকে দেখে ভয় পাইনি। আমার মন যা চাইবে আমি তাই করব। নিজেই ভেবে দেখ, সঠিক সময় বিয়ে হলে তোর ওর মতো একটা বাচ্চা থাকতো। আমাকে একেবারে বুড়ি বানাচ্ছিস নাকি? 27 বছর ওর, 18 পড়বে, 9 বছরের সিনিয়র। এখানে সমস্যা কোথায়? আর 1 মাস যায় পানির মতো। হ, খুব কম। কথা কম বল। থাক, আমরা যাই। আর হ্যাঁ, কেউ যেন না জানে। সাবধানে থাকিস, আর দুজনকেই অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। আয়নের দিকে তিশা ভুরু কুচকে তাকিয়ে বলল। এতক্ষণ ন্যাকামি করলি, আর এখন ধন্যবাদ জানাচ্ছিস? ভাইয়া অভিনন্দন জানালো, তাহলে ধন্যবাদ বলবো না? আর আপনি তো আমার বউ হয়ে গেছেন। গুড, মাথায় যেন থাকে। আর কাজী কি কি বললো মনে যেন থাকে। আচ্ছা। আয়ন তিশার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিশা আয়ন সিএনজিতে বসে আছে। আয়নের দিকে তিশা কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। কাজটা কি আমি ঠিক করলাম? না ঠিক করছি। ছোট মানুষ যেভাবে বোঝানো যাবে সেভাবেই বুঝবে। আর আমি কিছু দিলে জীবনেও তো নেয় না, সেখানে এখন থেকে ওকে সাহায্য করতে পারবো। কত কিছু সহ্য করে এই বয়সে আমি ওকে আর কষ্ট পেতে দেব না। তিশা কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। বাসার সামনে গেলে আয়ন তিশা নেমে গেল। আয়ন বাসার ভিতরে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বলল। আমি গেলাম, 8টা বেজে গেছে। একটু থামবে না? আচ্ছা যাও। না, আমার বাসায় কাজ আছে। আয়ন চলে গেল। তিশা দরজার সামনে দাঁড়িয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ন সাইকেল নিয়ে চলে গেল। তিশা দরজা বন্ধ করে দিয়ে সোফায় ঠাস করে বসে পড়ল। তিশা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। উফ, যা হবার হবে, পরে দেখা যাবে। এত ভাবতে হবে না। তিশা কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল। এইদিকে আয়ন বাসে গিয়ে সাইকেল রেখে বাসার ভিতরে গেল। আতিয়া বলে ওঠে। আয়ান, তুই আর তিশা কোথায় গিয়েছিলি? আয়ন কথাটা শুনে ভয় পেয়ে গেল। আয়ন কিছু বলার আগে আতিয়ার হাজবেন্ড আশিক বলে ওঠে। আয়ান, আমার কাজগুলো করে দে তো, অনেক চাপের ভিতরে আছি। আচ্ছা ভাইয়া, আমি ব্যাগ রেখে এসে করি। আয়ন রুমে গিয়ে ব্যাগ রেখে আতিয়ার রুমে গিয়ে খাটের উপর বসে কাজ করতে লাগলো। আশিক চা নিয়ে এসে বসে থেকে খেতে লাগলো আর কাজ করতে লাগলো। আশিক আয়নকে বলল। তোর জন্য একটা সুখবর আছে। কি খবর ভাইয়া? আমার কাজগুলো সব করে দিলে আমার ফোন তোকে দিয়ে দিব আগামীকাল, তাই মনোযোগ দিয়ে কাজ কর। ভুল হইলে কপালে দুঃখ আছে। আয়ন তো কথাটা শুনে খুশিতে বলে ওঠে। ধন্যবাদ ভাইয়া, আমি সব কাজ করব, যত রাত লাগে। কিন্তু ভাইয়া, আপনি তাহলে কি চালাবেন? আমি নতুন একটা ফোন কিনছি, নিজের কাজ কর মনোযোগ দিয়ে। আর তোর পড়াশোনা কেমন চলছে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তা তুই কয়েকদিন ধরে নাকি বেশি বুঝতেছস। তিশা তোকে ফ্রিতে 3 ঘন্টা পড়ায়,
সেখানে তুই এত নাটক করস কেন? কয়েকদিন ধরে নাকি যাবি না বলে তোর আপুর মাথা খাচ্ছিস। শোন, তিশা আর না পড়ালে আমি তোকে অন্য জায়গায় পড়াবো, সেইটা ভাবিস না। আমার সন্তান হবে, আমাদের বাবুর জন্য টাকা গুছানো লাগবে। আইন কিছু বলল না, চুপ করে শুধু কথাগুলো শুনলো। আইন মনোযোগ দিয়ে নিজের কাজ করতে লাগলো। 11টার দিকে আইন ও দুলাভাইয়ের সাথে খেতে চলে গেল। খাওয়া শেষ হলে তিনজন রুমে চলে গেল। আতিয়া চুল বিনুনি করতে লাগলো। আইন আশিক নিজেদের কাজ করতে লাগলো। দুজনের কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আশিক আইনকে বলল, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়গা। আর এই নে তোর ফোন। আর হ্যাঁ, প্রেম প্রীতি করতে যাস না, ভালোভাবে পড়াশোনা করিস। প্রেম এই বয়সে সবাই করিস, বাট পড়াশোনায় যেন ক্ষতি না হয়। আর এর ভিতরে নতুন সিম আছে। ধন্যবাদ ভাইয়া। আইন ধন্যবাদ দিয়ে চলে গেল। আইন রুমে গিয়ে আনন্দে নাচতে লাগলো। আইন ঘুমানো বাদ দিয়ে গেম খেলতে ব্যস্ত হয়ে গেল। সকালে ভোরে আতিয়া ডাকতে এসে দেখে আইন গেম খেলছে। আতিয়া রেগে বলে, আয়ান, তুই ঘুমাস নাই? সারা রাত গেম খেলছিস নাকি? আইন ভয়ে ভয়ে সাথে সাথে ফোনটা রেখে দিয়ে বলল, না মানে আপু, তাড়াতাড়ি ফোন চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যা। আর তিশাকে বলিস রাতে আমাদের বাসায় যেন ও তোকে পড়াই, আর খাবার খেয়ে যেন যাই। আচ্ছা। আতিয়া চলে গেল। আইন ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে আইন তিশার বাসার দিকে হাঁটা দিল। তিশার বাসার ভিতরে ঢুকে কলিং বেল দিলে অনেকক্ষণ পর তিশা দরজা খুলে দিল। আইনকে দেখে অবাক হয়ে বলল, এত সকালে তুমি? আপু আপনাকে রাতে আমাদের বাসায় যেতে বলছে। ভেতরে এসে কথা বলো। তিশার কথা শুনে আইন ভিতরে গেল। ভিতরে সোফায় বসলে তিশা আইনের সামনে বসে বলল, সারা রাত তোমার ঘুম হয়েছে? না, ঘুমাই নাই। আমার কথা ভাবছো নাকি? আমিও তোমার কথা সারা রাত ভাবছি। তোমাকে অনেক মিস করছিলাম। ও তুমিও আমাকে মিস করছো, তাই না? না, আমি তো এক পর্যন্ত ভাইয়ার অফিসের কাজ করে দিতে ব্যস্ত ছিলাম, আর ভাইয়া আমাকে তার ফোনটা দিয়েছে। সারা রাত গেম খেলছি। কি, তোমাকে ফোন দিয়েছে? হ্যাঁ, ও আপনার নাম্বার দেন, গিয়ে কল দিব। তোমার ফোনে কি টাকা আছে নাকি? তা তো জানি না, নতুন সিম, অবশ্যই এমবি টাকা থাকার কথা। আচ্ছা মিস, কল দিবনি? ওকে, চা খাবে? না, বাসায় যাই, আপুর কাজে সাহায্য করতে হবে, তারপর কলেজে যাব। আইন উঠে যেতে নিবে। যেই হাঁটা দিবে সাথে সাথেই তিশা আইনকে পিছন থেকে জড়িয়ে ধরে। সামনের দিকে ঘুরিয়ে আইনকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। তিশা পাগলের মতো আইনের ঠোঁটে কিস করতে লাগলো। আইন প্রথমে বাধা দিতে চাইলো, পরে আর বাধা না দিয়ে তিশা মাথার পিছনে ধরে নিজেও কিস করতে লাগলো। আইনের বুকের ভিতর অন্যরকম অনুভূতি হতে লাগলো। আইন ঠোঁট চেড়ে তিশার গলায় কিস করতে লাগলো। তিশা ওন্না ফেলে দিয়ে কিস করতে করতে তিশাকে সোফে ফেলে দিল। তিশা উত্তেজিত হয়ে যেতে লাগলো। তিশা আইনকে নিচে ফেলে আদর করতে শুরু করলো। আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আইন তিশার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। আইন লজ্জায় তিশার দিকে তাকাতে পারছিল না। তিশা আইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি পিচ্ছি, মুখ তুলবেন না নাকি? আমার অনেক শরম করছে। ওলে ওলে আমার পিচ্ছি বরটা, ওঠো, কলেজে যেতে হবে তো। অ্যান লজ্জা লজ্জা তাড়াতাড়ি ওঠে। শার্ট প্যান্ট তাড়াতাড়ি পরে নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিলে তিশা দরজায় সিটকিনি লাগিয়ে রুমে চলে গেল। অ্যান সারা রাস্তা তিশার কথা ভাবতে ভাবতে বাসে চলে গেল। আতিয়া আয়নের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোর চুল এলোমেলো আর এত মুখে লজ্জার ভাব কেন? কই? কি ব্যাপার, তোর হাতে নখের দাগ কেন? মারামারি করেছিস নাকি? না মানে আপু, বিড়াল ধরতে গিয়ে এই অবস্থা। আপু আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেই, সময় হয়ে গেছে। যা। অ্যান রুমে চলে গেল। অ্যান তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে ফোন নিয়ে ব্যাগে তুলে নিয়ে বের হইল। আতিয়া বলে ওঠে, ওই খেয়ে যা। আয়ন আবার ফিরে এসে খাবার খেতে লাগলো। আইন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আতিয়া আয়নের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ওই আয়ান, কি হয়েছে রে?
এমন মিটিমিটি একা হাসছিস কেন পাগলের মতো? কই না তো। তোর মনের ভিতর কি চলছে রে? কই কি চলছে আপু, আমি কলেজে গেলাম। ওকে, যা। আয়ান চলে গেল। আয়ান কলেজে গিয়ে সোজা ক্লাসে চলে গেল। আয়ানের বন্ধুরা বলতে লাগলো, আয়ান, গতকাল আমি নোট নিতে পারি নাই, আমাকে একটু খাতাটা দে তো। গতকাল আসলি না কেন? আর বলিস না, কলেজ করে সোজা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক রাগ করছিল, অভিমান ভাঙাতে ভাঙাতে 7টা বেজে গিয়েছিল। কি যে এক ঝামেলা না। ও আচ্ছা শোনো, আমাকে ফেসবুক অ্যাকাউন্ট সব খুলে দে। ভাইয়া আমাকে তার ফোনটা দিয়েছে। দে। আয়ন ফোন বের করলে রাকিব আয়নকে সব কিছু খুলে দিতে বলল। আয়ন সব কিছু শিখে নিল, ওর ফ্রেন্ডদের নাম্বার দিল আর নিল। আয়ন ফোন দিয়ে ফ্রেন্ডদের সাথে অনেকগুলো সেলফি ওঠাতে লাগলো। বাহিরে গিয়ে আয়নকে রাকিব বেশ কিছু ছবি তুলে দিতে লাগলো। হুট করে আয়নের পিছনে তিশা দাঁড়িয়ে গেল। রাকিব মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ন ছবি দেখতে এসেছে। পিছনে তৃষাকে দেখে অবাক হয়ে পিছনে ঘুরলে তৃষা মুচকি হাসলে আয়ন লজ্জা পেয়ে গেল। রাকিব তৃষাকে বলল, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং টু। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ, ভালো। গতকাল আসো নাই কেন? কোথায় গিয়েছিলে? মানে ম্যাম, একটু ব্যস্ত ছিলাম আর কি। আজকে এসো কিন্তু। ওকে ম্যাম। তৃষা চলে যেতে নিলে আয়ন তৃষাকে পেছন থেকে দেখতে লাগলো। রাকিব বলে ওঠে, তিশা ম্যাম অনেক ভালো, বুঝলি, সব্বার সাথে কত ফ্রেন্ডলিভাবে কথা বলে। আর একটা ম্যাম খচ্চর একটা, সব সময় রাগ দেখায়, কিন্তু কোচিং খুব ভালো মানুষ। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ন আর কিছু ছবি তুলে ক্লাসে চলে গেল। ক্লাস করতে লাগলো। টিফিনের সময় সব বন্ধুরা মিলে ক্যান্টিনে চলে গেল। আয়ন ওর ফোনে গেম খেলতে লাগলো। মাসুমা খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিল দিতে গেলে ক্যান্টিনের লোকটা বলে ওঠে, তোমাকে বিল দিতে হবে না, তোমার যা লাগে নিও। মানে টাকা কেন নিবেন না? লোকটা আয়নের কথা শুনে বলে, তিশা ম্যামের সাথে কথা বলে নিও। আয়ন কথাটা শুনে বুঝতে বাকি রইল না। আয়ন ক্যান্টিন থেকে বের হয়ে সোজা তিশার রুমের সামনে গিয়ে বলল, ম্যাম আসবো? রাকিব তোরা ক্লাসে যা, আমি ম্যামের সাথে কথা বলে আসছি। তিশা অনুমতি দিলে আয়ন রুমের ভিতরে প্রবেশ করলো। তিশা বসতে ইশারা করলে আয়ন বসলো। আপনি ক্যান্টিনের ভাইয়াকে কি বলছেন? কই কি বলছি? আমার থেকে টাকা কেন নিল না? যা লাগে খেয়ে নিও, মাস শেষে আমি বিল দিয়ে দিব। কেন আপনি আমার বিল দিবেন কেন? দেখেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এদিকে আসো তো, গালে কি হয়েছে দেখি তো। এদিকে আসো। আয়ন কাছে গেলে তিশা গালে কিস করে মিষ্টি করে হেসে বলে, তুমি কি ভুলে গেলে তুমি হাজবেন্ড আমার? টাকা মানে আমার টাকা, মানে তোমার টাকা। তোমাকে এসব নিয়ে ভাবা লাগবে না। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাকি সব আমি সামলিয়ে নিব। দেখেন স্বামী হিসেবে আমার আপনার প্রতি কর্তব্য আছে। আপনি স্ত্রী হয়ে কেন আমাকে টাকা দিবেন? দিলে কি সমস্যা শুনি? ওইসব নিয়ে তোমাকে এত ভাবা লাগবে না। তুমি আমার স্বামী, মানে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমাকে এত কিছু ভাবা লাগবে না। আমার এইসব ভালো লাগছে না। আমাকে কি স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না নাকি? আয়ান আমাকে নিয়ে যাবে না নাকি? স্যার, ম্যামরা আসছে, বাই। আয়ন বের হয়ে গেলে তিশা নিজের কাজ করতে লাগলো। আয়ন ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হলে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে সবে একসাথে তিশার বাসায় চলে গেল। তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সবাইকে পড়তে লাগলো। আয়ন তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোফার দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। রাকিব আয়নকে ধাক্কা দিয়ে বলে, এই ফোন পে কি পড়াশোনা ভুলে যাচ্ছিস নাকি? ম্যাম কি বলে শুনেক। হুম। আয়ন পরের দিকে মনোযোগ দিল। 1 ঘন্টা সবাইকে পড়ানো শেষ হলে সবাই চলে গেল। রাকিব আয়নকে নিয়ে যেতে নিবে, সাথে সাথেই তিশা বলে, আয়ান আমাকে নিয়ে যাবে না নাকি? ও হ্যাঁ দোস্ত, তোরা যা, আপু ম্যামকে আমাদের বাসায় যেতে বলছে। ওকে, তাহলে থাক, আমরা গেলাম। রাকিব চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিল। তিশা রুমে চলে গেলে আয়ন সোফায় বসে ফোনে গেম খেলতে লাগলো। তিশা আয়নকে ডাক দিলে আয়ন গেম খেলতে খেলতে রুমে গেল। তিশা বলে ওঠে, ওই ফোন রাখবে, সব সময় এত গেম খেলো কেন? আমার সামনে থাকলে একদম ফোন ধরবে না। তিশার কথা শুনে আয়ন ভয়ে ফোন পকেটে রেখে দিল। তিশা আয়নকে বলল,
কোন 3 পিস পরবো চয়েস করে দাও। আয়ন আলমারি থেকে একটা একটা করে দিল। তিশা ওয়াশরুমে চলে গেল। আয়ন আস্তে আস্তে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হালকা ফাঁক করে দেখতে লাগলো। তিশার চোখে পড়তেই তিশা বলে ওঠে, ওই লুচ্চা, নিজের বউকে লুকিয়ে দেখার কি আছে, ভেতরে আসো। তিশার কথা শুনে আয়ন লজ্জা পেয়ে ওইখান থেকে চলে গেল। তিশা ফিক করে হেসে দিল। 3 পিস পরে বের হয়ে আয়নকে দেখে মাথা নিচের দিকে তাকিয়ে আছে। তিশা আয়নের কাছে গিয়ে কোলে বসতেই আয়ন অবাক হয়ে তাকালো। তিশা আয়নের চুল ঠিক করে দিতে দিতে বলল, রোম্যান্স করতে ইচ্ছে করছে নাকি? না মানে রাতে আসতে পারবে? না, তাহলে আর কি করার। আপনাকে দেখলে আমার ভিতরে কেমন যেন করে, মন খালি চায় সকালের মতো। বলতে গিয়ে থেমে গেল লজ্জায়। তিশা মুচকি হেসে ঠোঁটে আলতো করে কিস করে বলে, তাই নাকি? তো এখন যদি আমি তোমাকে আদর না করতে দেই, আমি যখন করতে চাইতাম তখন না রাগ দেখাতে, ভয় দেখাতে? সত্যি আদর করতে দিবে না? অসহায়ভাবে তাকাতেই তিশা ফিক করে হেসে আয়নের কপালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে বলে, আমার একমাত্র স্বামী, আমি কি তাকে আদর করতে না দিয়ে থাকতে পারবো নাকি? আবার কবে আদর করতে দিবেন? এখন অনেক করতে ইচ্ছে করছে। কলেজ থেকে এসে অনেক ক্লান্ত লাগছে, আর তোমার আপু যেতে বলেছে, চলো যাই। আচ্ছা চলেন। আর তোমার তো এখন স্মার্টফোন আছে, মন চাইলে রাতে ভিডিও কলে কথা বলতে পারবো। ওকে নাম্বারটা তো দাও। তোলো। আয়ন নাম্বার তুলতে লাগলো। নাম্বার ম্যাম লেখে সেভ করলে তিশার রাগী লোক নিয়ে তাকাতেই আয়ন বলল, দূর রাগ দেখেন কেন? আপনি আমার বউ, এটা আপনার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। ম্যাম লেখা লাগবে কেন? খালি তিশা লিখতে পারো না? লাভ ইমোজি দাও। আয়ন তিশা লিখে লাভ ইমোজি দিয়ে দিল। তারপর দুজন বাসা থেকে বের হয়ে গেল। দুজন কথা বলতে বলতে চলে গেল। বাসিকে কলিং বেল বাজালে আতিয়া দরজা খুলে দিল। তিশাকে দেখে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেল। আয়ন ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বসার ঘরে চলে গেল। তিশা আতিয়া গল্প করতে লাগলো। আয়ন আর চোখে তিশার হাসিমাখা মুখখানিক দেখতে লাগলো। তিশার চোখ পড়তেই আয়ন লজ্জে অন্যদিকে ঘুরে তাকালো। আতিয়া আয়নকে বলল, আয়ন শোন, তোর ভাইয়া আসার আগে রুমটা একটু ঠিক করে আয়, আমি রান্না বসিয়ে দিব। সারাদিন অনেক কাজ করেছি, বিছানা ঠিক করার কথা মনে ছিল না। আচ্ছা যাচ্ছি। তাহলে আমি রান্নায় সাহায্য করি। আরে না, তুই বসে থাক, কাজ করা লাগবে না। সারাদিন তো কলেজেই থাকিস, আবার পোলাপাইনদের পড়াস, রেস্ট নে। একা বসে থাকতে ভালো লাগবে না, রান্নায় সাহায্য করি। তোকে কিছু করা লাগবে না, তুই আয়নের সাথে গল্প করগা। তোর দুলা ভাইয়েরও আসার সময় হয়ে গেছে। আচ্ছা আয়নের রুমে গেলাম, ওকে তাহলে পড়াইগা। তোর ইচ্ছে। তিশা আয়নের রুমে চলে গেল। আয়ন আতিয়ার রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেলে আতিয়া বলে, তোর রুমে তিশা গেছে, যা পড়। আচ্ছা, তোমাকে কি রান্নায় সাহায্য করব? না, আমি পড়বো। আয়ন রুমে চলে গেল। রুমে গেলে তিশা আয়নের হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আয়নের উপর উঠে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন তিশাকে নিচে ফেলে আয়ন পাল্টা কিস করতে লাগলো। হঠাৎ আতিয়া রুমে ঢুকে পড়তে দুজনের এই অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, আয়ান। আতিয়ার কণ্ঠ শুনে আয়ন তিশা চমকে ওঠে। আয়ন তিশার উপর থেকে উঠলে তিশা শোয়া থেকে উঠে পড়ল। আয়ন ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলবে তার আগেই আতিয়া রেগে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তিশা কিছু বলার আগেই আতিয়া বলে, তিশা, তুই ক্ষমা করে দে। আমার ভাই এতটা জঘন্য হয়েছে আমি ভাবতেও পারছি না। ওই নিজেকে যেমন দেখায় আসলেও তেমন না। আমি তো ভেবেছিলাম আমার ভাই অন্য ছেলেদের থেকে এখনও বাচ্চাদের মতো আছে, কিন্তু ছি, তোর লজ্জা করে না ম্যামের সাথে জোর করতে? আতিয়া কথাগুলো বলে রুম থেকে বের হয়ে লাঠি নিয়ে এসে আয়নকে মারতে লাগলো। তিশা আতিয়াকে থামানোর চেষ্টা করতে লাগলো। আতিয়া তিশাকে বলল, তিশা, সর আমার সামনে থেকে। ওকে ছোট ভাবলে ভুল হবে। ছি, তুই এত জঘন্য কিভাবে হতে পারলি? আরে ওই আমার ফ্রেন্ড, তোর বড় বোন হয়, আর সেখানে তুই কিভাবে এসব করতে পারলি? কিভাবে ওর, ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। আয়ন কান্না করতে লাগলো। আয়ন ভয়ে বলল, আপু আমি আর এমন করব না, আমাকে ক্ষমা করে দাও। তোর এমন হাল করবো যে
কোনো মেয়ের দিকে তাকাতেও 100 বার ভাববি। আবার মারতে যাবে। তিশা সহ্য করতে না পেরে বলল। উফ, অনেক হয়েছে, তুই থামবি? আমাদের কথা শুনবি তুই? তিশা আর কিছু বলার আগেই আয়ন বলে ওঠে। ম্যাম সরি, আমাকে ক্ষমা করে দেন। কলিং বেল বেজে উঠলে আতিয়া বলে। তো দোলা ভাই মনে হয় এসেছে। যদি ওই জানে কি হবে বুঝতে পারছিস? ওর বোনেরা এখানে আসে, ওই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তুই যে ওর বোনদের সাথে এমন কাজ করবি না তার কি গ্যারান্টি? দেখায়ান, লাস্ট বার তোকে সুযোগ দিচ্ছি, নিজের চরিত্র ঠিক করবি, নইলে কপালে দুঃখ আছে। আর তিশা, আমাকে প্লিজ ক্ষমা করে দিস। আমি ভাবতেও পারছি না আমার ভাই এমন কাজ করতে পারে। আতিয়া কথাটা বলে চলে গেল। তিশা আয়নকে টাচ করতে যাবে, আয়ন সাথে সাথে হাত সরিয়ে দিয়ে বলল। আমাকে জোর করে বিয়ে করছেন, এটা জানানোর দরকার নাই। আমার চরিত্রে দাগ লাগছে তাও ভালো। আপনার ব্যাপারে জানলে আপু অনেক কষ্ট পাবে। তার উপরে বিয়ের কথা শুনলে নিজেকে সামলাতে পারবে না, ভেঙে পড়বে। আমি চাই না এসব সম্পর্কে আপু জানুক। আমার জন্য তোমাকে মার খেতে হলো? তিশা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের মারের জায়গাগুলোতে চুমু দিতে লাগলো। আয়ন তিশাকে সরিয়ে দিয়ে বলল। আপনি আমার রুম থেকে যান, ভাইয়া ডাকছে। আয়ন তাড়াতাড়ি করে চোখ মুছে ফুল হাতার শার্ট পরে নিল, নিজেকে স্বাভাবিক করে বাহিরে গেল। আয়নের দুলাভাই আশিক বলে ওঠে। শালাবাবু, ধন্যবাদ কাজগুলো করে দেওয়ার জন্য। আমার প্রমোশন হয়েছে, এই নে মিষ্টি খা। আয়ন মুখে হাসি টেনে আশিকের হাতে মিষ্টি খেলো। আশিক আয়নের দিকে তাকিয়ে বলল। কি ব্যাপার, তোর গালে হাতের ছাপ? আবার কি ও কাজ করছস? তোর বোন মারছে নাকি? না, বিরক্ত হয়ে মুখে থাপ্পড় মারছিল। সিরিয়াসলি? চোখও লাল, কান্না করলে তো এমন হয় তোর। এই, তুমি ওকে মারছো কেন? ও হ্যাঁ, আরেকটা সুখবর আছে। আয়ান ইন্টার পাস করলে তোকে জব নিয়ে দিব। তখন নিজের খরচ নিজে চালাতে পারবি, আর পড়াশোনাও করতে পারবি। ভাইয়া এখন থেকে করতে পারবো না। পারবি, কিন্তু আমি চাচ্ছি না ইন্টার পরীক্ষায় খারাপ হোক। ভাইয়া আপাতত করলাম, ইন্টার পরীক্ষার সময় কিছুদিন ছুটি নিয়ে জব করলাম। আপাতত না থাক, তোকে জব করা লাগবে না, ভালো করে পড়াশোনা কর। ভাইয়া প্লিজ, আপনি না করেন না, প্লিজ ভাইয়া, একটা জব দিয়ে দেন না। আরে তিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই আতিয়া, তুমি কি রান্না করছো? বসিয়ে দিব। রান্না করা লাগবে না, আমরা সবাই রেস্টুরেন্টে যাব। তিশা অনেক তো আমাকে রাগাও, চলে আজকে ট্রিট দেব। ভাইয়া আজ ভালো লাগছে না, বাসায় যাব। কোনো কথা শুনবো না। আতিয়া রেডি হও। আয়ান তুইও যা। তুমি কি এভাবে যাবে নাকি সেজে আসবে? এইটাতে ঠিক আছে। আশিক চলে গেল রুমে। আতিয়া তিশাকে নিজের রুমে নিয়ে চলে গেল। আয়নের রুমে গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। রেডি হয়ে ফোন পকেটে তুলে রুম থেকে বের হলে আয়নকে দেখে আশিক বলল। বসে থাক, তোর যে বোন, কত ঘন্টা যে লাগবে আল্লাহ জানে। আয়ন আশিকের সাথে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। আতিয়ার রেডি হয়ে রুম থেকে বের হলে তিশা আতিয়ার পিছন পিছন আসলে চারজন বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর একটা রিক্সা আসলে আশিক বলে ওঠে। কি করবে? তোমরা দুজনই নিচে বসো, আমরা দুইজন উপরে বসি। না, আরেকটা রিক্সা আসুক। রিক্সাওয়ালা বলে ওঠে। আপা, সব রিক্সা ভরে ভরে যাচ্ছে, খালি রিক্সা পাওয়া মুশকিল। রিক্সাওয়ালার কথা শুনে আশিক বলে। কতক্ষণ অপেক্ষা করবে? চল এভাবে যাই। এমনভাবে কিভাবে যাবি? আমার জামাই না হয় আমার উপরে বসলো, তোর পাশে আয়ন কিভাবে বসবে? সমস্যা কোথায়? চল তো। আয়ন ভাইয়া ওঠেন। আতিয়া কিছু বলার আগেই তিশা আশিক আয়নকে উঠতে বলল। আতিয়া উপায় না পেয়ে বসে পড়ল। আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকলে আয়ন বলে ওঠে। ভাইয়া আমি আমার সাইকেলে যাই, আপনারা তিনজন যান। সাইকেল নিয়ে যাওয়া লাগবে না। তিশা, তিশা, তোমার বসায় কি সুবিধা হচ্ছে? না ভাইয়া ঠিক আছে, আয়ন সাইকেলে যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাকো। মামা আপনি যান। রিক্সাওয়ালা যেতে লাগলো। তিশা আয়নের প্যান্ট ধরে বসে থাকলো। আতিয়া আয়নের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর পর আশিক বলে ওঠে। কি ব্যাপার, আয়ানের দিকে এভাবে বারবার তাকাচ্ছ কেন? মনে হয় আয়ানের নজর খারাপ?
যে তিশার দিকে বাজেভাবে তাকাবে, বাজেভাবে টাচ করবে? বড় হয়েছে, সেখানে করতে পারে। আতিয়ার কথা শুনে আশিক হাসতে লাগলো। হাসতে হাসতে বলে, তোমার ভাই এখনো অত বড় হয় নাই। তুলি ওর সাথে যেমন করছে, আয়ানের জায়গায় অন্য কোনো ছেলে হইলে কখন যে কি হইতো। তোমার ভাই এখনো বাচ্চা আছে। তুলি কি করছে মানে? এর আগে এসেছিল না তুলি? তুলি আয়ানের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছে। আয়ানের রুমের কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়ে যা দেখি, কি বলবো। মানে কি বলতে চাচ্ছ? আয়ান তুলির সাথে খারাপ কিছু করেছে নাকি? আরে দেখ, আয়ান কি করবে? ওই তো কান্না করে অবস্থা খারাপ। ওই আবার কি করবে? তোমার ভাই এখনো অনেক ছোট, বড় হোক, সব কিছু বুঝতে শেখুক। ও বড় কম হয়েছে নাকি? হাইট হইছে, বাট মনের দিক দিয়ে বাচ্চা আছে। রাগ উঠলে বকা দেয় ঠিক, পরে শালাবাবুটার জন্য খারাপ লাগে। ওই তো আমাদের সন্তানের মতো। আশিকের মুখে কথা শুনে আয়ন চোখের পানি ধরে রাখতে পারল না। আশিককে জড়িয়ে ধরলে আশিক বলে, কিরে, কান্না করছিস কেন? আরে ভাই, আমরা বকা দিব, আবার আমরা তো ভালোবাসবো, তাই না? ভাইয়া আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাকে সব সময় ভুল বুঝেছি। মনে মনে গালি দিতি নাকি? না, তাহলে? খারাপ লাগতো। এত মাথায় তুলো না, সব মুখোশধারী। কার মনে কি আছে কেউ জানে না। কি বলো? কিছু না। গল্প করতে করতে রেস্তোরাঁর সামনে গিয়ে নামলো। আশিক ভাড়া দিয়ে রেস্তোরাঁর ভিতরে গেল। 4 জন অর্ডার দিল। আতিয়া আয়নের দিকে তাকালে রাগে শরীর জ্বলতে লাগলো। আর নিচের দিকে তাকিয়ে থাকলো। তিশা আতিয়ার হাতে হাত রাখলে আতিয়া চোখ সরিয়ে নিল। খাবার দিয়ে গেলে সবাই খেতে লাগলো। খাওয়া শেষ হলে ঘুরতে লাগলো। 12টার দিকে 4 জন হেঁটে যেতে লাগলো। কোনো গাড়ি না পেয়ে আতিয়ার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। আশিক আতিয়াকে কোলে তুলে হাঁটতে লাগলো। তিশা বলে ওঠে, সামনে একটু বসবো, পায়ের অবস্থা খারাপ। 4 জন সামনে কিছুক্ষণ বসে থেকে হাঁটা দিল। বাসার সামনে গেলে আশিক বলে, এখানে থাকবে তিশা নাকি বাসায় যাবে? বাসায় যাব ভাইয়া। আসি, চলো তিশাকে রেখে আসি। আয়ান রেখে আসবেনি, তোমার তো পা ব্যথা করছে। এখন ঠিক আছে, চলো। ভাইয়া অনেকক্ষণ তোকে কোলে নিয়ে হেঁটেছে, তোরা যা। আয়ান আমাকে রেখে আসতে পারবে? আমার কথাগুলো যেন মনে থাকে। ঠিক আছে আপু, সাইকেল নিয়ে যাই, ওনার তো পা ব্যথা করছে। সাবধানে যাবি। রাগী লোক নিয়ে কথাগুলো বলে ভিতরে গেল। আয়ন সাইকেল বের করে নিয়ে আসলো। তিশাকে সামনে বসিয়ে দিল। তিশা আয়নকে জড়িয়ে ধরে যেতে লাগলো। তিশার চোখের পানিতে আয়নের শার্ট ভিজে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, কান্না করছেন কেন? আপনার কোনো দোষ নাই তো। আমার জন্য তোমাকে আত্মীয়ের সামনে খারাপ হইতে হইল, আমার জন্য তোমাকে এতগুলো মার খেতে হইল। আরে ধ্যাত, মার খাওয়ার অভ্যাস আছে আমার। আমি আপনার উপরে না রাগ করছি আর না অভিমান করছি। কান্না করেন না তো। আপনি কান্না করলে আমার খারাপ লাগছে কিন্তু। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এমন কিছু চাই নাই, আমি ভেবেছিলাম তুমি যেন ভালো থাকো। আমি ভালোই আছি, এত কান্না করো না তো। আয়ন তিশার কপালে চুমু দিয়ে সাইকেল চালিয়ে চলে গেল। তিশার বাসের সামনে নামিয়ে দিয়ে বলল, যাও আর কান্না করো না, আমি একদম ঠিক আছি। ভেতরে আসো। না, যাও। আয়ন কথাটা বলে চলে গেল। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন বাসে চলে গেল। বাসে গিয়ে সাইকেল রেখে রুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলো সারা শরীর ব্যথায় জ্বর চলে এসেছে। আয়ন অনেক কষ্টে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে বাসে এসে রুমে গিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে আয়ন রান্নাঘরে গিয়ে বলল, আপু সাহায্য করব কি? লাগবে না। আপু তোমার পায়ে তো ব্যথা করছে, তুমি যাও, আমি রান্না করি। যা, আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলে আমার ঘৃণায় শরীর ঘিন ঘিন করে। ওকে আপু, তোমাকে আমার মুখ দেখা লাগবে না। আয়ন কথাটা বলে বের হয়ে গেল। আয়ন রুমে গিয়ে বসে থাকলো। কলেজের সময় হলে আয়ন ব্যাগ নিয়ে বের হতে নিবে, তখন আশিক বলে ওঠে, কিরে আয়ান, খাবার না খেয়ে যাচ্ছিস কেন? ভাইয়া সময় নাই, আপনি খান। আয়ন কথাটা বলে চলে গেল। আয়ন সাইকেল নিয়ে সোজা কলেজে চলে গেল। আয়ন রাকিবের সাথে ছাদে গিয়ে বসে থেকে কথা বলতে লাগলো। আয়ন বলে ওঠে, রাকিব তোমার চাচ্চু তো কাজের লোক খুঁজছে, আমি চাচ্ছিলাম কাজটাই আমি করব।
আর থাকা খাওয়া তো ফ্রি, তাই না? মাথা ঠিক আছে, আপু জানলে তোর কানের নিচে একটা দিবি। কিছু বলবে না, তুই কাজটা আমাকে দিতে পারবি কিনা বল। পাগল হয়েছিস নাকি? আমার কথা কি বুঝোস না? আমি পাগল হই নাই, আমার থাকার একটা স্থান আর এক কাজ দরকার। কতদিন বোনের ঘাড়ে বসে খাবো? নিজের তো একটা আত্মসম্মান আছে, তাই না? আচ্ছা, তুই আগে দুলাভাই আপুর থেকে অনুমতি নে। আর আমার চাচ্চু গুলশানে থাকে, ওইখান থেকে কলেজ করবি কিভাবে? কলেজ করা লাগবে না, পরীক্ষার সময় শুধু এসে পরীক্ষা দিব। ওকে, যা ভালো লাগে। আয়ন রাকিব দুজন কথা বলে নিচে চলে গেল। আয়ন রাকিব মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। টিফিনের সময় আয়ন বের না হয়ে পড়তে লাগলো। রাকিব আয়নের হাত ধরে টানতে গিয়ে অবাক হয়ে আয়নের কপালে হাত দিয়ে বলে, দোস্ত, তোর না জ্বরে শরীর পুড়ে যাচ্ছে? তুই আমাকে একবার বললি না তোর জ্বর এসেছে? চল আমার সাথে। কিছু হয় নাই, একটু শরীর গরম হয়েছে। তুই যা, আমার খেতে ইচ্ছে করছে না। আমাকে বিরক্ত করিস না তো। রাকিব জোর করতে লাগলো। আয়ন রেগে গেলে রাকিব চলে গেল। আয়ন ক্লাসের ভিতরে একা বসে থেকে পড়তে লাগলো। সবাই টিফিন শেষে ক্লাসে আসলে চমকে গেল। রাকিব দৌড়ে গিয়ে আয়নকে সিটের নিচ থেকে তুলে। আয়নের মাথা দিয়ে রক্ত পড়ছে। রাকিব আয়নের মাথা চেপে ধরে আয়নকে ডাকতে লাগলো। আয়ান, এই আয়ান। তিশা আয়নদের ক্লাস থাকে। ক্লাসের ভিতর ঢুকে সবাইকে এক জায়গায় জড়ো হয়ে অবাক হয়ে বলল, কি হচ্ছে এখানে? সবাই পিছনে ঘুরে তাকালে রাকিব আর ওর কয়েকজন বন্ধুরা মিলে আয়নকে কোলে করে নিয়ে বলল। ম্যাম, আয়ান কথা বলছে না, মাথা দিয়ে রক্ত ঝরছে। তিশা যেন থমকে গেল। তিশা দৌড়ে এসে আয়নকে ধরে সিটের উপর বসে আয়নকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ওনার আঁচল ছিঁড়ে আয়নের মাথায় বেঁধে দিল। তিশা সামনের ব্যাগ থেকে পানির বোতলটা নিয়ে আয়নের মুখে ছিটি দিতে লাগলো। আয়নের জ্ঞান ফিরে আস্তে আস্তে চোখ খুলে তিশাকে দেখে সাথে সাথেই উঠতে গেলে আয়ন মাথা ব্যথায় আবার বসে পড়ল। তিশা আয়নকে বলল, তোমার শরীরে জ্বর, আমাকে একবার কেন বলো নাই? ম্যাম, তেমন কিছু না, ছাড়েন। সবাই তাকিয়ে আছে। তাকিয়ে আছে থাক, আমার কি তাতে? তোর যে জ্বর, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? একটু তো জ্বর বেশি তো, আর না। ছাড়েন তো, আমি ঠিক আছি। রাকিব, সবুজ, তোমরা আয়নকে নিয়ে বাসায় দিয়ে আসতো। কোথাও যাব না, ক্লাস করতে এসেছি, ক্লাস করব। শালা, তুই যে অজ্ঞান হয়ে পড়েছিলি, মাথা কেটে পর্যন্ত গেছে। থাপ্পড় মেরে ঘুরিয়ে দিব। ম্যাম, আমার মনে হয় না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। কি, তুমি কিছু খাও নাই? খাইছি। মিথ্যা কথা, ওই আমাদের সাথে যায় নাই। আমরা এত টানলাম শুনলো না। আয়ান, চল আগে কিছু খেয়ে নিবি। রাগ তুলিস না, কিছু খাবো না, ক্ষুধা নাই। তিশা ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে রাকিবকে দিয়ে বলে, ওকে নিয়ে যাও, না যাইতে চাইলে টেনে নিয়ে যাও। ম্যাম, লাগবে না টাকা, আমরা নিয়ে যাচ্ছি। রাকিব আয়নকে টেনে নিয়ে গেল। আয়নের রাগ হতে লাগলো। রাকিব আর কয়েকজন ফ্রেন্ডদের সাথে পেরে না ওঠে আয়ন উপায় না পেয়ে চলে গেল। সামনের রেস্তোরাঁয় গিয়ে আয়নকে জোর করে খাবার খাওয়াই দিল। খাবার খাওয়া শেষ করে হসপিটালে নিয়ে গেল, মাথায় ব্যান্ডেজ করে দিল। আয়নকে ধরে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আয়ন আস্তে আস্তে বাসার ভিতর ঢুকলো। আতিয়া কিছু বলার আগে আয়ন তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। আতিয়া রেগে বলে, কোন মেয়ের সাথে নোংরামি করতে গিয়েছিলি যে মাথা ফাটিয়ে দিয়েছে? আয়ন কোনো কথা না বলে রুমে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে পড়ল। আয়নের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। 8টার দিকে আয়নের দরজায় জোরে জোরে নক করার শব্দ হলে আয়ন মাথা তুলতে পারছে না। আয়ন অনেক কষ্টে উঠে দরজা খুলে দিলে আতিয়া গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কলার ধরে বলল, এতক্ষণ রুমে কি করলি? কখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না? এতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তোর কোনো খেয়াল আছে? আয়ান, তোর বোনের মাথা একটু গরম, তোকে বোকা দিয়েছে, তাই বলে তুই এমন করবি? কান্না করতে করতে ওর কী অবস্থা দেখ। আর তোর মাথায় কি হয়েছে? কিছু না ভাইয়া, ঘুমিয়ে গেছিলাম তাই বুঝতে পারি নাই। আপু, আই এম সরি। এ কি, তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। সামান্য শরীর গরম হয়েছে। এটা সামান্য শরীর গরম বলে? জ্বরে পুড়ে যাচ্ছে আর আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? তুমি তো বললে আমি যেন তোমার সামনে না যাই, তোমাকে আমার এই মুখ না দেখাই। রাগের মাথায় বলছি, তাই বলে আমাকে জানাবি না? চল রুমে।
আতিয়া আয়নকে খাটে শুইয়ে দিয়ে ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে এসে আয়নের মাথায় দিতে লাগলো। পানি ঢালা শেষ করে ভালোভাবে চুল মুছে দিল। আয়নের জন্য খাবার নিয়ে আসতে গেল। আশিক নিজের রুমে চলে গেল। আয়নের ফোনের ভিতর ফোন বাজার শব্দ শুনে আয়ন আস্তে আস্তে উঠে ফোনটা হাতে নিয়ে চমকে গেল। তিশা অনেকগুলো SMS করেছে, কল দিয়েছে। ভয়েস শুনে আয়ন থমকে গেল। আয়ন তাড়াতাড়ি করে তিশাকে কল দিল। তিশার সাথে সাথেই কল রিসিভ করে কান্না করে বলল, আয়ান, তুমি আমার ফোন কেন ধরছো না? আয়ান, তুমি ঠিক আছো? এই পাগলি, এভাবে কান্না কেন করছো? আসলে আমি ঘুমিয়ে গেছিলাম। আমার ব্যাগের ভিতরে ফোন ছিল। আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে ভেবো না তো। আচ্ছা জান, রাখছি। আপু আসছে। আয়ন কথাটা বলে ফোন কেটে দিয়ে খাটে বসলো। আতিয়া খাবার মেডিসিন নিয়ে ঢুকলো। আয়নকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ করে আয়নকে মেডিসিন খাওয়াই দিয়ে বলে, রেস্ট নে রেস্ট নে। আর ভাই প্লিজ আমার রাগ ওঠার মতো কোনো কাজ করিস না। তুই বল, তোকে মেরে কি আমার ভালো লাগে? কেন এমন করিস তুই? তুই ভালোভাবে পড়াশোনা কর। একটা কিছু যখন করবি তোকে আমি বিয়ে করিয়ে দিব। এমন কাজ করতে হয় না। তোকে ছোট থেকে এত কিছু শেখালাম, তারপর তুই এসব ভিতরে কিভাবে গেলি? তিশা তো তোর ম্যাম হয়, তার উপরে বড় বোনের মতো। ওই তোকে কত স্নেহ করে, আর সেই তুই ওর সাথে এমন কাজ করলি। আপু, আমি তোমাকে কিছু বলতে চাই। কি? আপু, তুমি অনেক রেগে যাবে। রাখবো না, বল কি বলতে চাস। আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি রেগে যাবে না। রাগার মতো হইলে তো রেগে যাবই। তাহলে থাক, বলবো না। আচ্ছা, কথা দিলাম রেগে যাব না, বল। আপু, আমি তিশা ম্যামকে ভালোবাসি, আর বিয়ে করলে ওনাকে করব। তাছাড়া আমি কাউকে করব না। আয়নের কথা শুনে রেগে আতিয়া থাপ্পড় মারতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, আয়ান, এই কথা যেন আর না শুনি। তোর কোনো ধারণা আছে? তিশা তো 9 বছরের বড়। ও তোকে কোনো দিনও ওই হিসেবে দেখবে তোর মনে হয়? আরও বড়লোক ঘরের মেয়ে। ওর বাবা মা তোকে কখনো মেয়ে দিবে না। আর ওই সব রাখ, তিশা তোকে ছোট ভাইয়ের মতো দেখে, বুঝতে পারলি? উনি বড় লোকের মেয়ে হইলে আমাদের টিউশনি করে ইনকাম করে কেন? শোন, ও ছোট থেকে অনেক জিদওয়ালা মেয়ে। ও যা মন চায় ও সেটাই করে। ওর বাবা মায়ের সাথে ওর পড়ে না, ওই ওর মতো থাকে। আমার যত পড়াশোনার খরচ তিশা দিত। আমি ওর প্রাণ বাঁচিয়েছিলাম, সেই থেকে আমাদের সাথে এত ভালো সম্পর্ক। ভালো। তিশা যদি আমাকে মেনে নেয় তাহলে কি তোমার কোনো অসুবিধা আছে? আমি কিভাবে একটা সিনিয়র মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিব? দেখ, তিশাকে ছাড়, অনেক সুন্দর মেয়ের সাথে তোকে বিয়ে দিব। আমার তিশাকে লাগবে, অন্য কাউকে না। ভাই, ভাই আমার, রাগ কেন তুলছিস? দয়া করে রাগ তুলিস না। আয়ন আর কিছু বলল না। আতিয়া চলে গেল। আয়ন শুয়ে থাকলো। কিছুক্ষণ পর তিশাকে কল দিল। ভিডিও কল দিলে দেখে তিশা রান্না করছে। আয়ন তিশাকে দেখে বলে, এত রাতে কান্না করছো? মেডিসিন খাইছো? হ্যাঁ আপু, খাওয়া দিয়েছে। ও আপুকে না বলছে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আরও কয়েকটা থাপ্পড় খাইছো নাকি? কোথায় কোথায় খাইলে দেখি, আসো কিস দিই। তিশা কথা শুনে আয়ন লজ্জায় গাল দেখালে তিশা কিস দিল। গলায় দেখাতে লাগলো, ঠোঁট দেখাতে লাগলো। তিশা ফিক করে হেসে বলে, পিচ্চি, এখন ভারী দুষ্টু হয়ে গেছো। বউ থাকলে সবাই দুষ্টু হবে। তা আতিয়া কি বললো? কি বলবে? তুমি বড়লোক মেয়ে, তুমি সিনিয়র, তোমার সাথে আমার যাইবে না। আর তুমি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করো। এখন কথা হইলো, আপু তো জানে না তুমি আমাকে জামাই হিসাবে দেখো, ভাই হিসেবে না। ও, তোমার কি রান্না করতে সমস্যা হচ্ছে? আমি কি কল কেটে দিব? আরে না, সমস্যা নেই, আমার হয়ে গেছে প্রায়। কি রান্না করো? ডিম ভাজি। ও আচ্ছা। ও, আমাদের তো রোজার ছুটি দিবে, আমাদের বাড়িতে চলে যেতে হবে। কি যে করি, তোমাকে ছাড়া ভালো লাগবে না। চলে যাবে? হ্যাঁ। আচ্ছা, কল তো দিবা তাই না? হুম। দুজন কথা বলতে লাগলো। তিশা খেতে খেতে আয়নের সাথে কথা বলতে লাগলো। একটা দিকে দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। আয়ন সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। খাবার খেয়ে আতিয়ার থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে চলে গেল। কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে লাগলো। ক্লাস শুরু হলে ক্লাস করতে চলে গেল। 1 মাস 7 দিন পর। তুমি এত রাগ করো কেন? আমি কি করছি শুনি? তোমার আব্বু আম্মু তোমার বিয়ে ঠিক করছে,
এখানে আমি কি করব? তোর বউকে অন্য কারোর হাতে তুলে দিবে। আর তুই কি করবি জানোস না? ওকে থাক তুই, আমি অন্য কাউকে বিয়ে করে নিব। বললেই হলো নাকি? রাইসা আপু কোথায়? আমি মরি আমার জ্বালায় এসেছে রাইসা আপু নিয়ে। আচ্ছা, অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আয়ান, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। আমি কিন্তু সত্যি অন্য কাউকে বিয়ে করে ফেলবো। আমি দেখছি কি করা যায়। আর আমাকে ভাবার সময় তো দিবে। আর তোমার বাপ মা বা কেমন? মেয়ে বিয়ে করবে না, জোর করে কেন দিতে হবে? সব বাবা মা চায় তার মেয়ে বিয়ে করে সুখী থাক। তাই বলে ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করানো লাগবে নাকি? কথা কম বল, যত তাড়াতাড়ি পারস তোর বোনকে নিয়ে আমাদের বাসায় আয়। আপুকে নিয়ে গেলে কি হবে? তোমার বাবা মা কি আমার হাতে তুলে দিবে নাকি? আমি কিছু জানি না, আমাকে এখান থেকে কিভাবে নিয়ে যাবে সেটা ভাবো। আর যদি না পারো তাহলে ডিভোর্স লেটার পাঠিয়ে দিস। আমি অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করব। ওকে, গুড নাইট। আয়ন কল কেটে দিল। আয়ন ফোনটা রেখে ভাবতে লাগলো। কি করা যায়? ও হ্যাঁ, আইডিয়া। আয়ন আতিয়ার কাছে চলে গেল। আতিয়া বসে থেকে ফোন চালাচ্ছিল। আয়নকে দেখে ফোন থেকে চোখ সরিয়ে বলল, কি রে, কিছু বলবি? আপু, আজকে একটা সত্যি কথা বলবো। কি সত্যি কথা? আপু, কিভাবে যে বলি। কি বলবি বল তো? আপু, আমাকে 1000 খানিক টাকা দিতে পারবে? কি করবি? আপু, তিশাকে নিয়ে আসতে যাব। কেন? ও তো ছুটিতে আছে। ওর আব্বু আম্মু ওকে জোর করে অন্য কোথাও বিয়ে দিবে। এটাতে ভালো খারাপ কি? মোটেও ভালো না আপু। এখন যা বলবো নিজেকে শক্ত করো। কি বলবি? আপু, তিশা আমার কি? তিশা আমার বউ হয়। আতিয়া থাপ্পড় মারতে হাত তুলে আয়ন চোখ বন্ধ করে বলল, আপু, আমি হুদাই বউ বলছি না। আমাদের সত্যি বিয়ে হয়েছে। তোমার ফ্রেন্ড রনি, ওকে জিজ্ঞেস করতে পারো, ওরা আমাদের বিয়ের সাক্ষী ছিল। আতিয়া থমকে গেল। আতিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। আয়নের কলার ধরে বলে ওঠে, তুই এটা কিভাবে করতে পারলি? আমাদের কিছু না জানিয়ে দুইজন বিয়ে করে নিলি? এটা কিভাবে পারলি? আমি তোর বাবা মায়ের কাছে কি জবাব দিব? আতিয়ার কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে, বাবা মা মানে? হ্যাঁ, আমি তোর বাবা মায়ের সন্তান পেয়েছি। আপু, এসব কি বলো? আমার বাবা মা কিভাবে আসবে? তুমি না বলেছো আমাদের বাবা মা মারা গেছে? তুই আমার নিজের ভাই না। আমি তোকে স্টেশনে পেয়েছিলাম। তোর বাবা মাকে তুই হারিয়ে ফেলেছিলি, অনেক কান্না করছিলি। পরে আমি তোকে আমার সাথে বস্তিতে নিয়ে যাই। তোর বাবাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাই নাই। আমি যে খালার সাথে থাকতাম, ওই খালা তোকে থানাও দিতে চাইছিল, কিন্তু সবাই পরে বলছে বাচ্চা চুরি করে আনছি, এটা বলে ফাঁসিয়ে দিতে পারে। তাই আমরা ভয়ে যাইনি। তাহলে আমার বাবা মাকে তুমি কিভাবে চিনলে? আমি তোর বাবা মাকে দেখেছিলাম। আমি তো স্টেশন থেকে বাদাম বিক্রি করতাম। তোকে তোর আব্বু আম্মুর সাথে কয়েকবার দেখেছিলাম। তাদের চেহারা আমার মনে আছে। আমি অন্য ট্রেনে উঠে বললে, দ্বিতীয় স্টেশন নেমে পড়লে তোকে দেখি কান্না করছিস। আমাকে এসব আগে কেন বলো নাই? আমি তোকে ছোট থেকে নিজের ভাই ভেবে এসেছি। তোকে আজ এত বড় করেছি। আমি চাই নাই তুই তোর বাবা মাকে পেয়ে চলে যা। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাই 4 দিন আগে আমি বাজার করে আসছিলাম। হঠাৎ করে আমি তোর আব্বুকে দেখি। প্রথমে চিনতে পারছিলাম না, পরে মনে পড়ছে। এগিয়ে গেলে লোকটা আমাকে নিজে থেকেই আমার নাম বলে ডাক দিয়েছে। তারা কিভাবে যেন তোর খোঁজ পেয়েছে, আমাকেই খুঁজছিল। পরে তাদের সাথে কথা বলে জানিয়েছি তোর ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত এখানে থাকবি। আয়ন কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ন খাটের উপরে ঠাস করে বসে পড়ল। আয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়নের ফোন বেজে চলেছে। আয়নের ওদিকে কোনো খবর নেই। আয়ন বুঝতে পারছে না কি করবে। আতিয়া আয়নের রুমে এসে বলল, রেডি হয়ে নে, তোর বাবা তোকে নিয়ে যেতে আসছে। আর শোন, তিশাকে ডিভোর্স দিয়ে দিস। কোনো বাবা মা চাইবে না তার ছেলে 9 বছরের সিনিয়র মেয়ের সাথে তার ছেলের বিয়ে। ওনারা অনেক ভালোবাসে, ওনাদের কষ্ট বোঝার চেষ্টা করিস। তুমি তো বলে ইন্টার পরীক্ষার পর আসবে, তাহলে আজকে কেন আসবে? আমি কল দিয়ে বলেছি তোকে যেন নিয়ে যাই। এখানে থেকে আরও কত কি করবি বলা যায় না। তাদের ছেলে তারা বুঝে নিক। ও আপু, তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? তাহলে তোমার চোখে পানি কেন? কই পানি? চোখে কিছু পড়ছে তাই। তুমি আমার সাথে না গেলে আমি কোথাও যাব না। আমি তোমাকে ভাইয়াকে ছাড়া কোথাও যেতে পারবো না।
আমাদের নিয়ে অনেক ভেবেছিস, আর ভাবার দরকার নাই। অনেক উপহার করছোস, এমন ভালোবাসোস যে বিয়ের মতো কাজ করে একবার বলার প্রয়োজন মনে করলি না। আমাদের ওরকম ভালোবাসোস, আমাদের কোনো মূল্যও তোর কাছে নাই। আমরা যে পর এটা তুই বুঝিয়ে দিলি। চলে যা নিজের ফ্যামিলির কাছে, ওনাদের অন্তত গুরুত্ব দিস, নিজে নিজে সব করিস না। আইন কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। আতিয়া চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আইনের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। আইনের বুকের ভিতর যেন জ্বর উঠে গেছে। আইন বুকে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল। আতিয়া আইনকে ডাকতে লাগলো। আইন নিজেকে সামলিয়ে চোখের পানি মুছে বসার ঘরে চলে গেল। আইনকে দেখে আইনের আম্পু বসা থেকে উঠে আইনের কাছে এসে আবেগ হয়ে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমার সোনাই বাবাইটা, আমার কলিজার টুকরা, আজ 13 বছর পর আমার কলিজাটাকে পেলাম। আয়নের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আতিয়া আশিকের দিকে আয়ন তাকিয়ে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আশিক আয়নকে বলল, শালাবাবু, শেষমেশ তোমার ফ্যামিলিকে পেয়ে গেলে, আমাদের আবার ভুলে যাও না। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আমি চলে গেলে তোমরা ভালো থাকবে তো? আমার সাথে এমন না করলেও পারতে। আমি জানি আমি ভুল করেছি, তাই বলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? আপু পারবে তো আমাকে ছেড়ে থাকতে? আয়ন ডুকরে কান্না করে উঠল। আতিয়া এক হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলে, তুই কে রে যে তোকে ছাড়া থাকা যাবে না? আতিয়া আয়ান তো চলে যাবে, ওর সাথে এমনভাবে কথা কেন বলছো? কিভাবে বলবো? আয়ন ওর আব্বুকে সরিয়ে দিয়ে আশিকের কাছে গিয়ে পায়ের সামনে বসে বলল, ভাইয়া আমাকে বের করে দিয়েন না, আমি আপনাদের ছাড়া থাকতে পারবো না। ভাইয়া আমাকে আর কিছুদিন থাকতে দেন না, আমি একটা জব নিয়ে নিব। আমি কোনো টাকা নিব না, আমার পিছনে কোনো টাকা খরচ করতে হবে না, আমাকে শুধু আপনাদের সাথে থাকতে দেন। আয়নের কথা শুনে আশিক আয়নের সামনে হাঁটু গিয়ে বসে বলল, ভাই, এইসব কি বলছিস? দেখ, এত বছর পর নিজের ফ্যামিলি খুঁজে পেয়েছিস, তুই আমাদের সন্তানের মতো, তোর খরচ চালানো আমরা আর কি সমস্যা হবে বল? এত বছর দেখতে পারলে আর কয়েক বছর পারবো না? শোন, তোর ফ্যামিলি তোর জন্য অপেক্ষা করছে। তোর বাবা মা তোকে হারিয়ে পাগলের মতো অবস্থা, এত বছর পর তোকে খুঁজে পেয়েছে। তোর উচিত নিজের বাবা মাকে সময় দেওয়া, আর যখন মন চাইবে তখন এখানে এসে থাকিস। উফ, এইসব নাটক রাখো তো। তোমাকে তো অফিসে যাওয়া লাগবে নাকি? আর আমার অনেক কাজ আছে, বের করে দাও তাড়াতাড়ি। আমি যাব না বলছি তো। আঙ্কেল আপনি চলে যান, আমি আপনাদের কেউ না। আপু মিথ্যা বলছে। আমি মিথ্যাবাদী? তুই মিথ্যাবাদী। আঙ্কেল নিয়ে যান তো। আশিক, তাড়াতাড়ি ওর লাগেজ গুছিয়ে যেন চলে যায়, না হলে ধাক্কা দিয়ে বের করে দিব। ওকে দেখলেই রাগ হয়। এইসব কেন বলছো? পরে নিজেই তো কান্না করবে। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, আর এখন এইসব বলছো? তোমার অভিনয় হয় না। আতিয়া রেগে আয়নের হাত ধরে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ন দরজা ধাক্কাতে লাগলো। আতিয়া আয়নের আব্বুকে বলল, আঙ্কেল, ওকে নিয়ে চলে যান। আর আমি ওকে ছোট থেকে এত বড় করেছি, বুঝতে পারছেন? ওকে কখনো কষ্ট দিয়েন না। ও অনেক চাপা স্বভাবের, কষ্ট পাইলে কাউকে বলে না, জ্বর আসলে ব্যথা পাইলে কখনো কাউকে বলে না, একটু খেয়াল রাখেন। আতিয়া কান্নায় ভেঙে পড়ল। আয়নের আব্বু বলে, কান্না করো না মা, তোমরা ছুটি পেলে চলে এসো। আর আয়ান এখানেও থাকবে, ওখানেও থাকবে। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, আমি একেবারে তো নিয়ে যাচ্ছি না। ওই যেখানে ভালো থাকবে সেখানেই থাকবে। আঙ্কেল, তাড়াতাড়ি যান, না হলে ও আরও যাবে না। আশিক, জোর করে এগিয়ে দিয়ে আসো। আমি পারবো না। আশিকের চোখে পানি টলমল করছে। আয়নের আব্বু চলে গেল। আয়নকে টেনে নিয়ে গেল। আশিক আতিয়াকে জড়িয়ে ধরে দুজন কান্না করতে লাগলো। আয়ন জোরে জোরে বলল, চলে যাচ্ছি আপু, আর আসবো না। আমি তো তোমার ভালো ভাই হতে পারলাম না। ভালো থেকো আপু। আয়ন কথাগুলো বলে চলে গেল। আতিয়া দরজা লাগিয়ে দিল। আয়ন সারা রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। আয়ন গাড়ি থেকে নেমে স্টেশনে চলে গেল। ট্রেন আসলে দুজন উঠে পড়ল। আয়নের আব্বু আয়নকে বলল, আমি তোমাকে এভাবে নিয়ে আসতে চাই নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, চিন্তা করো না। কিছুদিন ওইখানে থেকে এখানে চলে এসো। তোমার আম্মু প্রতিদিন তোমার অপেক্ষায় প্রহর গুনে। জানো
তোমাকে হারানোর পর থেকে তোমার আম্মুর চোখে পানি ফেলতে আজ সেই পাথর হয়ে গেছে। কতদিন যে সে হাসে না, মনে পড়ে না কবে হেসেছে মন খুলে। ও আয়ন সারা রাস্তায় ও ছাড়া কোনো কথা বলল না। আয়ন 6 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে আয়ন ওর আব্বুর সাথে হাঁটতে লাগলো। আয়নের আব্বুর একটা কল দিলে কিছুক্ষণ ভিতরে গাড়ি চলে আসে। আয়ন ওর আব্বুর গাড়িতে উঠে বসলো। আয়নকে সব কিছু দেখাতে লাগলো আর বলতে লাগলো তার জমি, স্কুল, কলেজ, হসপিটালে সব দেখাতে লাগলো। আয়ন এসব দেখে কিছু না বলে চুপচাপ তার কথা শুনতে লাগলো। আয়নের আব্বু বলে, আয়ান, তোমার আম্মুর সামনে দয়া করে এমন মনমরা হয়ে থেকো না যেন। আচ্ছা। দুজন চুপচাপ থাকলো। বাসার ভিতরে গাড়ি থামলে আয়নকে নামতে ইশারা করলে আয়ন নেমে গেল। বাড়ি দেখে অবাক হয়ে গেল। আয়ন চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। আয়নের আব্বু আয়নকে আসতে ইশারা করলো। আয়ন ওর আব্বুর পিছন পিছন যেতে লাগলো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই কাজের বুয়া দরজা খুলে দিল। আয়নের আব্বু আয়নকে নিয়ে বসার ঘরে গেল। আয়ন দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। আয়নের আব্বুকে দেখে সবাই তাড়াতাড়ি করে উঠে পড়ল। আয়নকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। রাহেলা, এই রাহেলা, কোথায় তুমি? দেখো কে এসেছে। তুমি এসেছো? তোমার না 1 সপ্তাহ পর আসার কথা। এই ছেলেটাকে। আয়ান, এই দিকে আসো। আসসালামু আলাইকুম আম্মু। আয়নের মুখ থেকে আম্মু ডাক শুনে যেন সবাই হা হয়ে গেল। রাহেলার বুকটা কেঁপে উঠল। রাহেলা বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। রাহেলা, এখনো বুঝতে পারছো না? আমাদের আকাশ। তোমাকে বলছিলাম না আমি আকাশের ঠিকানা পেয়েছি। আয়নের আব্বুকে আর কিছু বলতে দেওয়ার আগে রাহেলা আয়নকে জড়িয়ে ধরে আবেগপ্রবল হয়ে মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। খুশিতে আয়নকে পাগলের মতো সারা মুখে চুমু দিতে লাগলো। আয়ন ওর আম্মুর ছোঁয়া পেয়ে আয়নের ভিতরে অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ন ওর আম্মুকে সত্যি করে জড়িয়ে ধরল। সবাই আয়নের কাছে এসে খুশিতে জড়িয়ে ধরে পরিচয় হতে লাগলো। আয়ন সবার সাথে কৌশল বিনিময় করলো। রাহেলা আয়নকে যেন কাজ ছাড়া করছে না। আয়নকে নিয়ে রুমে চলে গেল। আয়নকে খাটে বসিয়ে বলে, বাবু জানিস, তোর জন্য এই রুমটা সাজিয়ে রাখছি। দেখ, তোর ছোটবেলায় যেমন রুম ছিল ঠিক সেভাবেই সাজিয়ে রেখেছি। আমি কাউকে এই রুমে আসতে দেইনি। আয়ন রুমটার চারিদিকে দেখতে লাগলো। ওর ছোটবেলার সব থেকে ছবি দেওয়ালের সাথে লাগিয়ে রেখেছে। আয়ন ওর আম্মুর কোলে মাথা দিয়ে বলে, আম্মু, হ্যাঁ বাবা বল। আপনার কোলে মাথা দিয়ে শুয়ে থাকি কিছুক্ষণ। দূর ছাগল ছেলে, আমার যতক্ষণ ইচ্ছে থাক। এটা বলার কি হলো শুনি? আমার কলিজার টুকরা এত বছর পর ফিরে এসেছে। জানিস বাবু, সবাই শুধু বলতো তোকে কখনোই পাবো না। আমি সবাইকে বলতাম আমার সন্তানকে ঠিক আমি খুঁজে পাবো। আজ দেখ, আমার কথা সত্যি হইল। আল্লাহর কাছে কত কেঁদেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। উফ আম্মু, এত কান্না করলে কি আমার ভালো লাগে বলেন? আর কাঁদবো না, আমার আর কোনো অপূর্ণতা নাই। আচ্ছা বাবু, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার নিয়ে আসি। রাহেলা চলে গেল। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাটের পর বসতেই একজন এসে বলল, ভাইয়া কেমন আছো? আমি তোমার ছোট বোন। আলহামদুলিল্লাহ বোনু, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি এসেছো শুনে আমি নানু বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসেছি। তাই নানুর বাসা কোথায়? এখান থেকে 5 টাকা গাড়ি ভাড়া। হেঁটে গেলে 15 মিনিট লাগে। ভাইয়া, তোমার চোখ লাল কেন? তোমাকে কেউ বকা দিয়েছে? না বোনু। মাইশা, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আব্বু কল দিয়ে বলল আমার ভাইয়া এসেছে, তাই আমি আপুদের অপেক্ষা না করে চলে এসেছি। মাইশা চেয়ারে বসলো। আয়নের আম্মু আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন তৃপ্তি সহকারে খেতে লাগলো। খাওয়া শেষ হলে মাইশা আয়নের হাত ধরে নিচে নিয়ে যেতে লাগলো। রাহেলা আয়ন আর মাইশার দুজনের কথাবার্তা শুনে হাসতে লাগলো। নিচে নেমে গেলে মাইশা বলে ওঠে, আপু দেখো আকাশ ভাইয়া। মাইশার কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকায়। আয়ন চমকে গেল। রাইসা বলে ওঠে, আয়ান তুমি? আপু আপনি এখানে? আপু আপনার সাথে আমার কথা আছে। আপু আপনার নাম্বারটা আমার কাছে নাই।
আপু থেকে নেওয়ার চেষ্টা করছি, বাট আপুর কাছে বারবার ধরা খেয়ে গেছি। রনি ভাইয়ার নাম্বার পাইছিলাম, বাট ওইটা বন্ধ। শান্ত হও। আমি শান্ত হতে পারছি না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। রাইসা, তুই চিনিস আকাশকে আগে থেকে? হ্যাঁ মামুনি, কিন্তু ওই আকাশ কিভাবে হয়? ওই তো আয়ান, আমার ফ্রেন্ডের ছোট ভাই। এই আমাদের আকাশ, আতিয়া মামনি ওকে ছোটবেলায় পেয়েছিল। আর এই আমার ছেলে আকাশ। আপু বাসে কি এইটাই নাকি? এইটা আমার ফুপির বাসা। আমি তোমার মামাতো বোন, আর তোমার ম্যামও তোমার বড় মামার মেয়ে। ও ও একটু অসুস্থ। হঠাৎ পিছন থেকে বাসার ভিতরে একজন ঢুকলে আয়ন অসহায় চোখে তাকালে। মেয়েটা বলে, এটা আকাশ, মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আকাশ তোর বোনদের কাছে যা। আয়ন নিচে নামলো। রাইসা ওর বড় বোনের কাছে গেল। আয়নকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে লাগলো। আয়ন সবাইকে সামলাতে লাগলো। আয়ন সবাইকে বুঝিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। রাইসা বলে ওঠে, আয়ান বারবার আপুর দিকে তাকিয়ে কেন আসো বুঝতে পারছি, বাট ওইটা কিন্তু তোমার ম্যাম না। মানে? ওইটা তোমার বড় ম্যামের বোন। কি? তিশা বড় বোন ভুরু কুচকে তাকিয়ে বলে, ও আমার বোনকে ভেবে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি তো তৃষা না, ত্রিধা, ওর বড় বোন। ও আমি জানতাম না ম্যামের যমজ বোন আছে। রাইসা আপু ধন্যবাদ আগে বলছেন। যাই হোক, ম্যামকে যেন বলেন না আমি এখানে এসেছি। কেন আপু, তোমাকে অনেকবার কল দিয়েছি, তোমার ফোন কোথায়? রুমে রেখে এসেছি, আমাকে কল দিয়ে লাভ হবে না। ও আচ্ছা, তুমি কি কিছু জানো? ম্যামের কি হয়েছে? আসলে দেখে নিও, ওই আমুদের সাথে আসবে। ও। আয়ন সবার সাথে আড্ডা দিতে লাগলো। আয়নের নানি বাড়ি থেকে সব মানুষজন আসলে সবার সাথে কুশল বিনিময় করে নিল। তিশার সামনে গেল। তিশা জোরে সজোরে থাপ্পড় মেরে দিল। আয়ন সোজা ওর আব্বুর পায়ের উপরে গিয়ে পড়ল। সবাই হতভম্ব হয়ে গেল। সবাই তিশার দিকে তাকালো। রাহেলা বলে ওঠে, তিশা, এটা কি করলি? তোর রাগ আছে মানলাম, আমার ছেলেকে এত জোরে থাপ্পড় মেলি কেন? আয়নের আপু আয়নকে তুলল। মাইশা রেগে তিশাকে ধাক্কা দিলে তিশা পড়ে যাবে। সাথে সাথে আয়ন দৌড়ে তিশার হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। তিশা রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অভিনন্দন আকাশ চৌধুরী, বড়লোক ফ্যামিলির সন্তান হয়ে গেছোস। এখন তো আর আমাকে কোনো দরকার নাই, তাই আমার ফোন কেন ধরবি? আমার ফোন ধরার কোনো মানেই হয় না। তিশা সরি, মানে ম্যাম দেখেন, ভুল বুঝছেন। দেখেন আমি এইসব কিছু জানতাম না। আমি আপুকে সব কিছু খুলে বলি। আপু আমাকে আমার ফ্যামিলির কথা বলে। আপু অনেক কষ্ট পেয়েছে, সেই আমাকে অনেক কিছু বলেছে। আমার কাছে নাকি তাদের কোনো মূল্য নাই, তাই আমাকে আমার ফ্যামিলির কাছে পাঠিয়ে দিল। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভালো, তুই আসলে স্বার্থপর, বুঝতে পারছস? সুযোগবাদী। এতদিন বোনকে ছাড়া কোনো কিছু বুঝতি না। যখন বড়লোক ফ্যামিলি দেখছস তখন ছুটে চলে এসেছিস। এই তোর কোন ধারণা আছে আতিয়ার কি অবস্থা এখন তুই জানোস? আতিয়া আমাকে কত কথা শুনাইছে। আমি প্রথমে কষ্ট পাইলে এখন বুঝতে পারছি আমি কতটা কষ্টে আছে। আর তুই এমন কাজ কিভাবে করতে পারলি? ঠিক বলছো, আমি আসলেই স্বার্থপর। যার যেমন ইচ্ছে শুধু ভুল বুঝে যাচ্ছ, আর কাউকে বোঝানোর কোনো ইচ্ছে নাই। আমি স্বার্থপর। আর কোনো কিছু বলবে? আয়নকে চলে যেতে নিবে। আয়নের আব্বু ওর হাত ধরে বলে, আয়ান, কোথায় যাচ্ছিস বাপ? তিশা, তুমি যা জানো এমনি উল্টাপাল্টা কেন বলছো? আয়ান আসতেই চায় নেই, আতিয়া জোর করে পাঠিয়েছে। আয়ানের ভালোর জন্য আয়ানকে এখানে পাঠিয়েছে, আর আয়ান সেখানে ভালো থাকবে, সেইখানেই থাকবে। আমি এইটা বলে ওকে নিয়ে এসেছি এখানে। কিছুদিন থাকার পর ওর বোনের কাছে চলে যাবে। আকাশ, তুই এখানে থাকবি না। আমি এখানে সারা জীবনের জন্য থাকতে আসি নাই। আমার বোন আর দুলাভাই ছাড়া কেউ নাই এই দুনিয়াতে। আমার তো সবাই আছে, যে আমাকে ছোট থেকে ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেছে। তাকে ছেড়ে আমি এখানে থাকতে পারবো না। তোর আপু দুলাভাই এখানে নিয়ে আসলে তো পারোস। আরে আমাদের ওই বাসাটা তো পড়েই থাকে, ওইটাই ওর আপুকে দিয়ে দিলে তো হয়। তাহলে আকাশ ওর আপুকেও পাবে, আবার আমাদের সাথেও থাকতে পারবে। ভাইয়া তো ঢাকা জব করে, এখানে আসবে কিভাবে? কিসে জব করে? কোম্পানির। ও তোকে চিন্তা করা লাগবে না,
তোর আপু ভাইয়াকে এখানে নিয়ে আসার সব ব্যবস্থা করে দিবে তোর আব্বু। আমাদের এখানে অফিস আছে, দরকার হইলে ওইখানে জব দিয়ে দিবে। সত্যি আপু দুলাভাইকে এখানে নিয়ে আসতে পারবেন? অবশ্যই, কেন না। আয়ন খুশি হয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরলো। আয়নের খুশি দেখে ডাহেলা হেসে দেয়। তিশা রেগে বের হয়ে যেতে নিলে আয়ন তিশার হাত ধরে বলে, কোথায় যাচ্ছেন? হাত ছাড়, না হইলে মার খাবি। হাত ছাড়বো না। আপনি নাকি অসুস্থ? কি হয়েছে? সেটা তোকে বলতে বাধ্য না আমি। হাত ছাড়, না হলে থাপ্পড় খাবি। থাপ্পড়ের ভয় আমি করি না, থাপ্পড় খেয়ে আমার অভ্যাস আছে। তিশা রেগে আয়নকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আয়নের নানি বলে ওঠে, নানু ভাই ওর পিছু নে না, ওই বদমেজাজি মেয়ে। জানি নানি, উনি অকারণে আমার উপরে রাগ করছেন। সত্যি কি অকারণে রাগ করছে? নিজে একটু ভেবে দেখো। আমি কিন্তু সব ভয়েস শুনেছি, আমি পাশে ছিলাম। আয়ন কিছু বলল না। মাসা আয়নকে বলল, ভাইয়া তুমি আর তিশা আপুর সাথে কথা বলবে না। তিশা আপু সবার সাথে খালি রাগ দেখায়, কারোর সাথে ভালো ব্যবহার করে না। তিশা আপু অনেক খারাপ। মাসার কথা শুনে আয়ন মাসের সামনে হাঁটু গেড়ে বসলো। বুনু, সবসময় মানুষের উপরে ব্যবহারটা তার আসল ব্যবহার হয় না। কিছু মানুষ আসলে আমাদের যেমন দেখায় ভিতরে আসলে তেমন হয় না। যেমন যেমন কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ, আর কিছু মানুষ আছে যাদের মুখে কথাগুলো তিতার মতো হয় কিন্তু তাদের মন অনেক ভালো হয়। তোমার তিশা আপু অনেক ভালো। আসলে তার লাইফে ভালোবাসার অভাব আছে। যদি কখনো দেখো হুটহাট করে রেগে যাচ্ছে, তাহলে বুঝে নিবে ওই মানুষটার ভালোবাসার অভাব আছে। ও আয়ন মাসা রুমে চলে গেল। 3 দিন পর আয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান তোর নানুর বাসায় যাব সবাই মিলে। কেন? তোর তিশা ম্যামের বিয়ে 7 সপ্তাহ পর। ও। আয়ন আর কিছু বলল না। আয়নের বড় বোন বলে, আয়ান মার্কেট যাওয়া লাগবে। আম্মু তুমি তাহলে আমাদের লাগেজ নিয়ে যাও, আমি আয়ান আপু চলে গেলাম। আয়ন ওর আপুদের সাথে চলে গেল। আয়ন ওর নানা বাড়ির সামনে নেমে দেখে তিশা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছে। গাড়িতে উঠলো এক এক করে সবাই। আয়ন বলে ওঠে, আপু আমি কোথায় উঠবো? তোমরা যাও। আয়নের আপু বলে, তুই রাইসা তিশা তিধার সাথে একটু কষ্ট করে বসে। আয়ন ওর বোনের কথা শুনে তিশার পাশে বসলো। রাইসা আয়নকে বলল, আয়ান, তোমার ম্যামের বিয়ে হতে যাচ্ছে, তুমি অনেক খুশি না? অবশ্যই, ম্যামের বিয়ে বলে কথা। গুড, এনজয় করো। তিশার রাগে শরীর জ্বলতে লাগলো। তিশা রেগে বলে ওঠে, রাইসা তুই এখানে বসে, আমি আপুর কাছে বসি। আমি উঠতে পারবো না, এমনিতে অনেক চাপাচাপি বসতে কষ্ট হচ্ছে। আমি নেমে যাই। নামতে হবে না, এভাবে যাওয়ার ভিতরে মজা আছে। আমাদের তাও মানুষ কম, সামনের গাড়িতে দেখো। আয়ন সামনের গাড়ি দেখে ঢোক গিলে বলল, আমাদের গাড়িতে কম আছে। রাইসা আয়ন কথা বলতে লাগলো। তিশা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়নের কোলে বসে পড়লে। রাইসা তিশার জায়গায় চলে আসলে ঝাঁকিতে। তিশা নামতে গেলে আয়ন কোমর চেপে ধরে। সামনে গাড়ি থামাতেই আয়নের ভাগ্নি দুইটা উঠে পড়লে। রাইসার কোলে একটা, আরেকটা তিধার কোলে উঠে যেতে লাগলো। তিশা জায়গা না থাকে আয়নের কোলে বসে থাকতে হলো। আয়ন তিশা কানে কানে বলতে লাগলো, তিশা বিয়েটা প্লিজ করো না। আয়নের কথা শুনে তিশা কিছু বলল না। আয়ন বলতে লাগলো, তিশা রাগ জিত করে বেশি বুঝো না। আমি বেশি বুঝি, তোর কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। দুজন তর্ক করতে লাগলো। তিধা অবাক হয়ে গেল। কি ব্যাপার, তোরা দুজন কি নিয়ে এত তর্ক করছস? তিশা রেখে ড্রাইভারকে বলল, গাড়ি থামা এখানে। গাড়ি থামলে তিশা আয়নকে বের করে দিল। তিশার কাণ্ড দেখে আয়নের বোনেরা রেগে বলে, তিশা পাইছসটা কি? আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার করার অধিকার কে দিয়েছে তোকে? কথা বলিস না। তোর ভাইয়ের সাথে কি করব না করব সেইটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। গাড়ি চালান, ওকে নিতে হবে না। তিশা বেশি বুঝো না, আমি শুধু বলছি পরে কিন্তু পস্তাতে হবে কিন্তু। আমার কথা তোকে ভাবতে হবে না। কি হলো, গাড়ি ছাড়েন না কেন? তোর বিয়ের মার্কেট তুই কর, আমাদের যেতে হবে না। আয়নের বোনেরা নামতে যাবে, সাথে সাথে আয়ন বলে ওঠে, আপু তোমরা রাগ করো না,
ওর কথা ধরো না তো। আর এই আমাকে বের করার তুমি কে? আইন জোর করে উঠে তিশাকে কোলে বসিয়ে দিল। উঠতে চাইলে আইন পেটে হাত দিয়ে জোর করে বসিয়ে দিয়ে রেখে বলল, গাড়ি চালান। গাড়ি চালাতে লাগলো। তিথা বলে ওঠে, আয়ন, এটা কি ধরনের ব্যবহার? ও তোমার বড় বোনের মতো, এইভাবে ধরছো কেন? আইন সাথে সাথে ছেড়ে দিল। তিশা নিচে বসলে আইন তিশার উপরে পা তুলে দিয়ে যেতে লাগলো। মার্কেটে গিয়ে তিশার হবু পর ফ্যামিলির সাথে দেখা করে। যার যার মতো শপিং করতে চলে গেল। তিশা আর ওর হবু বরের পিছন পিছন যেতে লাগলো। আইনকে দেখে তিশা ওর হবু বরের সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। শেরওয়ানি চেঞ্জ করে দিতে লাগলো। আয়নের বোন আয়নকে নিয়ে চলে গেল। সবে শপিং শেষ হইলে বাসার দিকে রওনা দিল। তিশার খুশি দেখে আয়নের শরীর রাগে জ্বলতে লাগলো। তিশার হবু বর কল দিলে তিশা ভিডিও কলে কথা বলতে লাগলো। আয়নের খারাপ লাগলো। গাড়ি থেকে নেমে আয়ন ওর বোনদের শপিং ব্যাগ নিয়ে যেতে লাগলো। আয়নকে রুম দেখিয়ে দিলে আয়ন রুমে চলে গেল। আয়ন শপিং ব্যাগগুলো রেখে দিয়ে খাটের উপর গা এলিয়ে দিল। আয়ন ভাবতে লাগলো, তিশা বেশি বেশি করছে। ওকে কিভাবে যে ঠান্ডা করব মাথায় আসছে না। সব সময় ওর মাথা খালি গরম থাকে। আমি না হয় একটু মজা করছি, আমি তো ওকে নিয়ে পালানোর প্ল্যান করতে চাইছিলাম। দ্যাট কি যে করি। আয়ন ভাবতে লাগলো। মাইশা এসে আয়নকে ডেকে নিয়ে নিচে গেল। আয়ন কিছু আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করতে লাগলো। আয়ন সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে সবার সাথে খেতে বসলো। আয়ন তিশার দিকে আর চোখে তাকিয়ে আছে। আয়ন তিশার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনার ফোনটা একটু দিবেন? আমার ফোন দিয়ে কি করবি? আপুর কথা অনেক মনে পড়ছে, প্লিজ দেন না, কথা বলি। তিশা আয়নের দিকে ফোন এগিয়ে দিয়ে খেতে লাগলো। আয়ন হাত ধুয়ে ওর ফোন নিয়ে চলে গেল। আয়ন রাগের বসে তিশার হবু বরের নাম্বার ব্লক করে দিল। তিশা আয়নের রুমে গিয়ে বলল, ভুলেও যদি আমি দেখি আমার হবু বরের নাম্বার ডিলেট বা ব্লক লিস্টে, তাহলে তোর খবর আছে। আয়ন এবার রেগে দরজা লাগিয়ে দিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, কি করবে? তুই দরজা বন্ধ করলি কেন? আর আমার দিকে এইভাবে এগিয়ে আসছিস কেন? আইন তিশার আর কিছু বলার সুযোগ না দিয়ে মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিশা আয়নকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আইন জোর করে ধরে থাকলো। আইন ছেড়ে দিলে তিশা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, একদম আমাকে টাচ করবি না। ডিভোর্স লেটার রেডি করতে দিয়েছি, বিয়ের আগে ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমাকে টাচ করলে আমি সবার সামনে বলবো তুই আমাকে জোর করে ধর্ষণ চাইছিলি। আইনের এবার রাগ কন্ট্রোল হলো না। আইন রেখে তিশার গালে সজোরে থাপ্পড় মেরে দিল। তিশা সোজা খাটের উপর গিয়ে পড়ল। তিশা আইনের দিকে রাগি লোক নিয়ে তাকাতেই আইন বলে ওঠে, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে যান তাই না? আমি কি করছি? হ্যাঁ, আমি ভেবেছিলাম রাইসাপুর সাহায্য নিয়ে আপনাকে নিয়ে বিয়ের দিনে পালিয়ে যাব, আর না হয় আপনার বাবা মায়ের হাত পা ধরে হইলেও আপনাকে আমার করে নিব। আর সেখানে আপনি নাটক করা শুরু করছেন। আমি না হয় একটু মজা করছি, সেই জন্য একেবারে বিয়ে করার জন্য লাফাতে হবে? আমার স্ত্রী হয়ে আমার সামনে ওই ছেলের হাত ধরেন, আবার হেসে হেসে কথা বলেন, আর ফোনে কি নামে সেভ করেছেন জান? তিশার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিশা খাট থেকে নেমে বলল, তুই আমার গায়ে হাত তুলতে পারলি? দেখ, নিজেই দেখ, এখন হাত তোলা শুরু করছস। বাকি সময় তো পড়ে আছে। তুই আমাকে কোনোদিন ভালোই বাসিস নাই। তুই আমাকে যে পছন্দ করস না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি এটাও জানি আর কিছু বছর পর তুই আমাকে অবহেলা করবি, আমাকে বুড়ি বলে সম্বোধন করবি। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আইন কিছু বলবে তার আগে তিশা আইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আইনের নিজের উপর নিজের রাগ হতে লাগলো। দেওয়ালে সজোরে একটা ঘুষি মারল। আইনের হাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, এইটা আমি কি করলাম? রাগের বসে ওনাকে থাপ্পড় মেরে দিলাম। এইটা কিভাবে পারলাম? উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আইন বারান্দায় চলে গেল। আইনের বুকটা যেন ফেটে যাচ্ছে। আইন বুঝতে পারছে না কি করবে। আইনের কাজিনরা আইনকে ডেকে ছাদে নিয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। আইনের কিছুতেই আড্ডায় মন টিকলো না। এভাবে বিয়ের দিন চলে আসলো। আইন তিশার সাথে আর দেখা করার সুযোগ পেল না। তিশা আইনকে ইগনোর করতে থাকলো। আইন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে লাগলো। আইন নিচে গেলে আতিয়া আশিককে দেখে দৌড়ে গিয়ে আতিকে শক্ত করে জড়িয়ে ধরল। আতিয়া সরিয়ে দিতে নিলে আইন বলে, আপু সবাই এভাবে ইগনোর করো না, আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। কি করার, কষ্ট নিজে থেকে টেনে নিয়ে আসলে
কষ্ট তো পেতে হবে। আর আমি আপনার জন্য আসি নাই, এখানে আমার ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য এসেছি। আপু, আই লাভ ইউ। আই হেট ইউ। আমাকে ছাড়েন। আমি আমি আমার ফ্রেন্ডের জন্য এসেছি। আতিয়া সরিয়ে দিলে আয়ন আশিককে বলল, ভাইয়া, আপুর কি এখনো আমার উপরে রাগ আছে? তুমি এখানে এসে আমাদের তো ভুলে গেছো। ভালোই তো আছো। আমরা ভুলে গেলে কি আর মনে রাখলে কি? ভাইয়া, এভাবে বলছেন কেন? আমি আপুর ভয়ে কল দেওয়ার সাহস পাই নাই। কয়েকবার ট্রাই করেছি, আপু আমার কণ্ঠ পেয়ে কেটে দিত। যাই হোক, তোমার বোন তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ওই রকম বান না করে। তাহলে তুমি আশিক আকাশের দুলাভাই? আসসালামু আলাইকুম আন্টিজি। ওয়ালাইকুম আসসালাম। আশিক আয়নের আম্মুর সাথে কথা বলতে লাগলো। আয়ন আতিয়ার পিছন পিছন যেতে লাগলো। আতিয়া আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকাতেই আয়ন পিছনের দিকে ঘুরে তাকালো। আতিয়া বলে ওঠে, কেউ যেন আমার পিছনে না আসে, এই বলে দিলাম। আয়ন আতিয়ার পিছনে আর গেল না। আয়ন ওইখান থেকে আশিকের কাছে চলে গেল। আশিককে নিয়ে চলে গেল আয়ন। রুমে গিয়ে রেডি হয়ে নিল। আয়ন রুমের এক কোণে বসে আছে। আয়ন বুঝতে পারছে না কি করবে। হঠাৎ করে মাইশা বলে ওঠে, ভাইয়া, তিশা আপু তোমাকে তার রুমে ডেকেছে। আয়ন মাইশার কথা শুনে বুকটা কেঁপে উঠল। আয়ন রুম থেকে বের হয়ে সোজা ভিতরের রুমের দিকে যেতে লাগলো। আয়ন ভিতরে গেলে রাইসা পাহারাদার হয়ে সোজা আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো। তিশা আয়নের দিকে পেপার এগিয়ে দিল। আয়ন পেপারগুলো হাতে নিয়ে আয়নের হাত পা কাঁপতে লাগলো। তিশা, চলো না আমরা সবাইকে বলে দিই আমরা স্বামী স্ত্রী। আমি তোর সাথে থাকতে চাই না। আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত কর। আমি চাই না তোর মতো ছেলের বউ হয়ে থাকতে। তুই আমাকে কখনোই ভালোবাসস নাই। যেখানে ভালোবাসা নাই সেখানে থাকার কোনো মানে হয় না। তিশা, আমি কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তিশা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসব মিথ্যা অভিনয় করিস না। তাড়াতাড়ি সাইন করে দে, আমাকে সবাই বউ সাজতে চলে আসবে। আমি পারবো না সাইন করতে। আমি মরে গেলেও করব না। পাগল হয়ে গেছিস নাকি? সাইন করে দে প্লিজ। ক্ষমা করো, তোমার এই আবদার পূর্ণ করতে পারবো না। ভালো থাকো, আমি তোমার সামনে আর কোনো দিন আসবো না। প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না হইলে আরেকজনকে বিয়ে করা কোনো জায়েজ নাই। দেখো, আমাকে তাড়াতাড়ি তালাক দাও, না হয় সাইন করো। আমি পারবো না, করে নাও গা বিয়ে। আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে যাব না। তুমি ভালো থেকো। আয়নের চোখের পানিগুলো টলমল করছে। তিশা বলে ওঠে, বললেই হইল নাকি? যদি আমাকে ভালোবাসতি তাহলে অবশ্যই আমার সুখের কথা ভেবে তালাক দিতি, ডিভোর্স লেটারে সাইন করতি। ওকে। আয়ন পেপারের হাতে নিয়ে কলম নিয়ে সবগুলো পেপারে সাইন করে দিয়ে তিশার দিকে ছুড়ে দিল। এই নাও, তোমার সব কাগজে সাইন করে দিয়েছি। আজ থেকে এই খারাপ ছেলের থেকে মুক্তি পেয়ে গেলে। সুখে থেকো, ভালো থাকো। আয়ন কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। আয়ন রুম থেকে বের হয়ে গেল। আয়নের চোখগুলো চোখের পানিতে ঘোলা হয়ে যেতে লাগলো। আয়ন পাঞ্জাবির হাতা দিয়ে চোখের পানি মুছতে মুছতে ছাদে চলে গেল। পানি ঘোলা হয়ে যেতে লাগলো। আয়ন পাঞ্জাবির হাতা দিয়ে চোখের পানি মুছতে মুছতে ছাদ থেকে চলে গেল। ছাদে চিলকোঠায় গিয়ে অঝরে কান্না করতে লাগলো। আয়ন কান্না করতে করতে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আতিয়া সারা বাড়ি আয়নকে তন্ন করে খুঁজতে লাগলো। আয়নকে কোথাও না পেয়ে আতিয়া ভয় পেয়ে গেল। এক প্রকার কান্না করে বলতে লাগলো। আশিক বলে ওঠে, আরে কান্না করছো কেন? আসে হয়তো কোথাও। আমার ভাই কোথাও নেই। আমি জানি না ও নিজের কোনো ক্ষতি না করে বসে। ওইসব কি বলো? ওই কেন নিজের ক্ষতি করবে? মাইশা, তোমার ভাইয়াকে দেখেছো? না তো। ও হ্যাঁ, একবার তিশা আপু ডেকেছিল, তারপর আর দেখি নাই। ময়না আপু তখন বলছিল ভাইয়া নাকি ওই রুম থেকে কান্না করতে করতে বের হয়েছে। তারপর আর কিছু জানি না। আতিয়া দৌড়ে ময়নার কাছে গিয়ে জিজ্ঞেস করে। ময়না কিছু বলতে পারল না। আতিয়া নিজের রাগ আর কষ্ট সহ্য করতে না পেরে দৌড়ে তিশার কাছে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে গেল। তিশা কাগজে সাইন করতে যাবে, সাথে সাথেই আতিয়া কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আমার ভাই কোথায় তিশা? আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তিশা, তাহলে আমি তোকে ছাড়বো না। তুই সারা জীবন নিজের রাগ দেখিয়েছিস,
রাগ শুধু তোর একা নাই, আমারও আছে। আতিয়া কি করছো কি? হ্যাঁ, আকাশ হয়তো কোনো জায়গায় আছে। আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও ভাই নেই। তিশা, সত্যি করে বল, আমার ভাই কোথায়? তুই আমার ভাইকে কিছু করছস? তোর ঘর থেকে ওই কান্না করে বের হয়েছে, তুই অবশ্যই কিছু বলছিলি। বল আমার ভাই কোথায়? আমার ভাইয়ের যদি কিছু হয় তিশা, তোর কপালে কিন্তু দুঃখ আছে। তিশা রেগে গিয়ে আতিয়াকে ধাক্কা দিয়ে বলে, তোর ভাই কোথায় সেটাই আমি কিভাবে জানবো? তোর ভাই কই গেছে না গেছে সেটা জানার কোনো ইচ্ছে আমার নাই। তোর ভাই মরলো নাকি বাঁচলো সেটা দেখার বিষয় আমার না। আতিয়া রেগে তিশার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চিৎকার করে বলতে লাগলো, তুই এভাবে কথা কিভাবে বলতে পারিস? তুই আমার ভাইয়ের মৃত্যু কামনা করস? আরে তুই কি ধরনের মেয়ে রে? ভালো ভালো স্বামী পেয়ে আমার ভাইকে ভুলে গেলি? সেদিন তো কান্নায় যেন ভেঙে পড়ছিলি আমার ভাইকে পাওয়ার জন্য। আর আজ আজ আমার ভাইয়ের মৃত্যু হলে তোর কিচ্ছু যায় আসে না। আর তুই কোন হিসেবে এখানে বিয়ে করতে বসেছিস? হ্যাঁ, আতিয়া ওইসব কি বলছো? এখন থেকে চলো। ছাড়ো আমাকে, খারাপ মহিলা তুই। তোকে বাঁচিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। কাল নাগিনী চরিত্রহীন মহিলা। ভাইয়া, আপনি ওকে বিয়ে করেন না, ও একটা খারাপ মেয়ে, আপনি জানেন ও আমার। আতিয়ার কথা শুনে তিশা বলে ওঠে, হ্যাঁ আমি কাল নাগিনি, এখন এইসব বলছিস? আর যখন আমি পাগলের মতো কান্না করছিলাম তখন তুই আমাকে বলেছিলি আমি যেন তোর ভাইয়ের জীবন নষ্ট না করি। তোর ভাই ভালো কিছু পাওয়ার যোগ্য। আমি তো বুড়ি, আমার সাথে তোর ভাইকে মানাবে নাকি? তুই নিজে বলছিস তোর ভাইকে যদি সত্যি করে ভালোবেসে থাকি তাহলে যেন ওর লাইফ থেকে চলে যাই। কেন? আজ তোর কথা তো শুনলাম, এখনো আমার কালনাগিনী হয়ে গেলাম, এখন আমি কালনাগিনী হয়ে গেলাম, খারাপ চরিত্রহীন হয়ে গেলাম। তিশার কথাগুলো শুনে কান্না করতে লাগলো। সবাই যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিশা বলতে লাগলো, আমার কি ভুল ছিল? হ্যাঁ, আমার বয়স বেশি বলে কি আমি তোর ভাইয়ের যোগ্য বউ হতে পারবো না? আমার বয়স বেশির জন্য সমাজের মানুষ মেনে নেবে না? একবার আমার কথা ভাবলি না? আমার বয়স বেশির জন্য কি আমি কাউকে ভালোবাসতে পারবো না নাকি? হ্যাঁ, আমি ছোট মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেখানে এত কথা শুনতে হবে কখনোই ভাবি নাই। আমি তো আয়ানকে বিয়ে করেছিলাম যাতে ওকে আমি সাহায্য করতে পারি, পড়াশোনা থেকে শুরু করে সব খরচ বহন করতেই তো বিয়ে করি। তিশার কথা শুনে সবাই যেন থমকে গেল। তিশা বলে ওঠে, চিন্তা করিস না, তোর ভাই আত্মহত্যা করবে না। হয়তো কষ্ট পেয়েছে, কোথাও গেছে, ঠিক ফিরে আসবে, বাট আমি আর কোনোদিন ফিরবো না। তোর ভাইকে বলে দিস সুন্দর অল্প বয়সী মেয়েকে যেন বিয়ে করে সুখে থাকে। তিশা কথাগুলো বলতে বলতে হঠাৎ তিশার মুখ থেকে ফেনা বের হতে লাগলো। তিশা নিচে ঢুলে পড়ে গেল। আতিয়া তিশার হবু বর তিশাকে ধরে ফেলো। এই তিশা, এটা কি করছিস? এই তিশা, আমাকে ক্ষমা করে দে, আমি রাগের মধ্যে কি থেকে কি বলে ফেলেছি। আয়না জ্ঞান ফিরতে নিচে এসে ভিড় ঠেলে ভিতরে ঢুকে তিশাকে এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে আইন তিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তিশা, এই তিশা, কি হলো? চোখ খুলো প্লিজ। এই তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। কথাটা বলে তিশা আয়নের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আইন জোরে চিৎকার দিয়ে বলল, আচ্ছা, এই তিশা, আমাকে একা করে চলে যেতে পারো না? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই তিশা, চোখ খুলো না। আইন পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। এদিকে সবাই কান্না করতে শুরু করলো। আইন বলে ওঠে, তিশা, তুমি একা যেতে পারো না, আমিও তোমার কাছে যাব। আইন তিশাকে ছেড়ে দৌড়ে চলে যেতে লাগলো। সামনে পুলিশদের কাছে গিয়ে হুট করে পিস্তল নিয়ে আইন মাথায় গুলি করে দিল। সবাই পিছনে তাকাতেই আয়নের মৃতদেহটা মাটিতে ঢলে পড়ল।